BP360 চ্যানেলে সবাইকে স্বাগত। BP360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। এই চ্যানেল থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা তথা ইংরাজি, বাংলা কিংবা ইংরাজি বা বিশ্বের অন্য কোনো ভাষা থেকে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় বইয়ের কিছু অডিও বানানো হবে। সেই পদক্ষেপ অনুসারে আজকে আমরা গ্রহণ করেছি কাব্যতত্ত্ব অ্যারিস্টটলের। আসলে গ্রিক ভাষায় লেখা অ্যারিস্টটলের পোয়েটিক্স গ্রন্থটিকে শিশির কুমার দাস অনুবাদ করেছেন। সেই অনুদিত গ্রন্থটির অডিও বানানোর উদ্দেশ্যেই আজকের এই প্রয়াস। এই প্রয়াসটি যদি ভালো লেগে থাকে তাহলে বাংলা ভাষা এবং বাংলা ভাষা লেখা গ্রন্থের বিস্তারের জন্য আপনারা প্রত্যেকে এই অডিওটিকে শেয়ার করতে পারেন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ছোট্ট প্রয়াস, অ্যারিস্টটলের পোয়েটিক্স, বাংলায় কাব্যতত্ত্ব, শিশির কুমার দাস অনুদিত কাব্যতত্ত্ব অ্যারিস্টটল বইটি। বইটি প্রথম প্রকাশিত হয় ৮ই মে ১৯৫৭। প্রকাশক ছিলেন শিলা ভট্টাচার্য। আশা প্রকাশনী ৭৪, মহাত্মা গান্ধী রোড, কলকাতা ৭০০০০১ থেকে। মুদ্রাকর ছিল শ্রী মণিমোহন কুমার, শতাব্দী প্রেস প্রাইভেট লিমিটেড, ৮০, আচার্য জগদীশচন্দ্র বসু রোড, কলকাতা ৭০০০১৪ থেকে। শিশির কুমার দাস গ্রন্থটিকে উৎসর্গ করেন মাকে। মাকে উদ্দেশ্য করে তিনি দুটি চরণ রচনা করেছেন। জননী, তোমার মরণ হরণ বাণী নীরব গগনে ভরি উঠে চুপে চুপে। গ্রন্থটির সূচিপত্রে আমরা পাব ভূমিকা অংশ, অনুবাদ সম্পর্কে কয়েকটি কথা, অনুকরণের মাধ্যম, অনুকরণের বিষয়, অনুকরণের পদ্ধতি, কাব্যের উদ্ভব ও বিকাশ, কমেডির উদ্ভব, সরঙ্গ শিল্প ট্র্যাজেডি, কাহিনীর গঠন, কাহিনীর ঐক্য, ইতিহাস ও কাব্য, সরল ও জটিল কাহিনী, বিপ্রতীপতা ও উদ্ঘাটন, ট্র্যাজেডির বহিরঙ্গ, ভাগ্যের পরিবর্তন, করুণা ও ভয়, চরিত্র রচনা, উদ্ঘাটন শ্রেণীবিভাগ, প্রেরণা, গ্রন্থিবন্ধন ও গ্রন্থিমোচন, রীতি ও অভিপ্রায়, ভাষা বিচারের প্রাথমিক সূত্র, কবিভাষা, রচনারীতি, মহাকাব্য, মহাকাব্যের শ্রেণী, কাব্যের সমালোচনা, মহাকাব্য ও ট্র্যাজেডি। এছাড়াও রয়েছে পরিশিষ্ট। সূচিপত্রের এই অংশগুলো আমরা এই অডিওতে পুরোটাই আলোচনা করব। ভূমিকা। খ্রিস্ট জন্মাবার ৩২৭ বছর আগে অ্যারিস্টটলের এক ছাত্র দিগ্বিজয়ী আলেকজান্ডার ভারতবর্ষে এসেছিলেন। ভারতবর্ষের বেশ কিছু অংশ তার অধিকারভুক্ত হয়েছিল এবং শতাধিক বছর ধরে গ্রিকরা সেখানে রাজত্ব করেছিলেন। গ্রিক ভাস্কর্য রীতির সঙ্গে ভারতীয় শিল্পীদের পরিচয় হয়েছিল। উভয়ের সমন্বয়ে একটি নতুন শিল্পধারা গড়ে উঠেছিল। কোনো গ্রিক ভারতীয় ভাষা শিখেছিলেন, ভারতীয় দর্শনে উৎসাহী হয়েছিলেন, কিন্তু কোনো ভারতীয় যে গ্রিক ভাষা শিখেছিলেন
প্লেটো অ্যারিস্টটলের চিন্তাধারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন বা সোফোক্লেস ইউরিপিডিসের রচনা পাঠ করেছিলেন তার কোনো নিদর্শন নেই। মনে করা হয়ে থাকে অ্যারিস্টটল কবিদের বিষয়ে নামে ৩ খণ্ডে বিভক্ত একটি বই লিখেছিলেন, এমনকি প্রস্তাবনীর মতে সে বই রচিত হয়েছিল তরুণ রাজকুমার আলেকজান্ডারের জন্যে, আর সম্ভবত রাজকুমার অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব গ্রন্থটির সঙ্গেও পরিচিত হয়েছিলেন। আলেকজান্ডারের মৃত্যুর পরেও ৫ বছর অ্যারিস্টটল বেঁচে ছিলেন, কিন্তু কোনো ভারতবাসীর কাছে অ্যারিস্টটলের খ্যাতি এসে পৌঁছালো না। ইতিহাসের পরিহাস এই যে অ্যারিস্টটলের কাব্যতত্ত্বের সঙ্গে ভারতবর্ষ বহুকাল আগেই পরিচিত হতে পারত, তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হলো সুদীর্ঘ ২০০০ বছর ইংরেজির মাধ্যমে আমাদের সঙ্গে গ্রিক সাহিত্য ও সাহিত্য চিন্তার পরিচয়। বাংলাদেশে বোধ করি ভারতবর্ষে গ্রিক সাহিত্যের সর্বপ্রথম রসজ্ঞ মাইকেল মধুসূদন দত্ত। তিনি ছাত্রাবস্থায় গ্রিক শিখেছিলেন, তার কবিতা ও নাটকে গ্রিক পুরাণকথার ব্যবহার করেছিলেন। হোমারের মহাকাব্যের আদর্শে রচনা করেছিলেন একটি মহাকাব্য, আর ১৮৭১ সালে গ্রিক থেকে ইলিয়াদের কিছু অংশ অনুবাদ করেছিলেন বাংলায়। রামায়ণ, মহাভারত, কালিদাসের কাব্য পড়া সত্ত্বেও তিনি ঘোষণা করলেন, মহাকাব্য রচয়িতাকুলের মধ্যে ইলিয়াস রচয়িতা কবি যে সর্বোপরি শ্রেষ্ঠ, ইহা সকলে জানেন। এই বাক্যটি ভারতবর্ষে সর্বপ্রথম হোমার তথা গ্রিক সাহিত্যের প্রশস্তি, আর সেই সঙ্গেই মাইকেল অ্যারিস্টটলকে অরূপখণ্ডের অলঙ্কার শাস্ত্র গুরু বলে বর্ণনা করলেন। মাইকেল অ্যারিস্টটলের কাব্যতত্ত্বের ৪র্বিংশ অধ্যায়ের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু জানি না তার সমকালে কজন কাব্যতত্ত্বের সঙ্গে পরিচিত হয়েছিলেন। মাইকেলের পরে নিশ্চয়ই স্বল্পসংখ্যক বাঙালি গ্রিক ভাষা শিখেছিলেন, কিন্তু তাদের শিক্ষার ফলভোগী আমরা হইনি। বাঙালির গ্রিক চর্চার একটিই ফল মেঘনাদবধ কাব্য, এর কাহিনী রামায়ণের, গঠন হোমারের। অ্যারিস্টটলের কাব্যতত্ত্বের নির্দেশ অনুসারে রামায়ণের কাহিনীর একটি সম্ভাব্য রূপ মেঘনাদবধ কাব্য। প্লেটো, ইস্কিলাস, সোফোক্লেসের সাহিত্য সম্বন্ধে আমাদের যে জ্ঞান তা প্রধানত ইংরেজ মনীষী ও অনুবাদকের কল্যাণে। মালিনী নাটকের ট্রেভেলিয়ান যখন গ্রিক নাটকের সাধম্য দেখেছিলেন, তখন বিস্মিত রবীন্দ্রনাথ মন্তব্য করেছিলেন, যদিও কিছু কিছু তর্জমা পড়েছি, তবু গ্রিক নাট্য আমার অভিজ্ঞতার বাইরে। শুধু অনুবাদের মধ্যে দিয়ে যে সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটে, তাও আবার বিদেশি ভাষায়, সে পরিচয় স্বভাবতই দুর্বল। প্রকৃতপক্ষে এই কারণেই ইংরেজি ভিন্ন অন্য ইউরোপীয় সাহিত্যের সঙ্গে বাঙালির পরিচয় খুব অন্তরঙ্গ নয়। আর হোমার, প্লেটোর ভাষা, যে ভাষা বাল্মীকি কালিদাসের ভাষার মতোই প্রাচীন এবং মৃত, শুধু ইংরেজির মাধ্যমে তাকে আমাদের অভিজ্ঞতার বস্তু করে তোলা সহজ নয়। বিচিত্র ঐশ্বর্যময় গ্রিক সাহিত্যই যখন আমাদের উৎসুকের বাইরে থেকে চলে গেল এতদিন, তখন সেই সাহিত্য বিষয়ে আলোচনা যে আমাদের সাহিত্য চিন্তার মধ্যে সহজে প্রবেশাধিকার পেতে পারে না, তা অনুমান করা কঠিন নয়। ১৭৭৮-তে হেনরি জেমস পাই এর ইংরেজি অনুবাদের আগেও অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব অন্তত ৩ বার ইংরেজিতে অনুদিত হয়েছিল। ১৭৮৯ সালে বেরিয়েছে টমাস টোয়াইনিং এর উৎকৃষ্ট অনুবাদ। ১৭৯৪ সালে জেমস মুরের এবং ১৮১১ সালে টমাস টেলরের অনুবাদ সত্ত্বেও টোয়াইনিং এর অনুবাদ তার মর্যাদা হারায়নি।
আর 1895 সালে প্রকাশিত হলো স্যামুয়েল বুচারের বিখ্যাত অনুবাদ এবং ভাষ্য। কাজেই ঊনবিংশ শতাব্দীর বাঙালির সামনে অনুবাদের অভাব বিশেষ ছিল না। কিন্তু অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব প্রধানত বিশ্ববিদ্যালয় পড়াশোনার মধ্যে দিয়ে পাঠ্যপুস্তক হিসেবে শিক্ষিত সমাজে এসে পৌঁছালো বাংলাদেশে। এথেন্সের একটি চতুষ্পাঠীতেও অবশ্য কাব্যতত্ত্ব একদা পাঠ্যপুস্তক রূপে আবির্ভূত হয়েছিল। গ্রিক ভাষায় একটি প্রবাদ আছে, মেগা বিবলিয়ন মেগা কাকন, অর্থাৎ বড় বই মানেই বড় জঞ্জাল। প্রকৃতপক্ষে পৃথিবীতে বহু বড় বড় বইই পৃথিবীর জঞ্জাল বাড়িয়েছে, অথচ অনেক ছোট ছোট বই বারবার পঠিত হয়েছে, মানুষকে ভাবিয়েছে, নতুন চিন্তায় উদ্বুদ্ধ করেছে, সাবলীল ডানায় কাল থেকে কালান্তরে উড়ে এসেছে। অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব সেই রকম একটি ছোট বই, কিংবা বই বলা চলে না, বই বা খসড়া মাত্র। বইয়ের খসড়া মাত্র। আজ আমরা মোটামুটি জানি যে অ্যারিস্টটল কাব্যতত্ত্ব প্রকাশের উপযোগী করে রচনা করেননি। এর মধ্যে আছে পরিভাষার অসঙ্গতি, চিন্তার অসংলগ্নতা, শব্দপ্রয়োগের উদাসীনতা এবং বহু ক্ষেত্রে স্মৃতিবিভ্রমের চিহ্ন। তার কারণ হলো সম্ভবত টুকরো টুকরো ভাবে এর বিভিন্ন অংশ লেখা হয়েছিল, কখনো অনুচ্ছেদের আকারে, কখনো পরিচ্ছেদের আকারে, কখনো বা সংক্ষিপ্ত বাক্যে। অ্যারিস্টটল তার ছাত্রদের সঙ্গে সাধারণভাবে সাহিত্য প্রসঙ্গ, গ্রিক সাহিত্যের ইতিহাস ও প্রকৃতি সম্বন্ধে নানা আলোচনা করতেন। বর্তমান কাব্যতত্ত্ব সেই সব আলোচনার বিষয় ও সূত্রাকারে লেখা, অর্থাৎ তার সাহিত্য বিষয়ক বক্তৃতামালার নোটস, এবং কোনো কোনো অংশ হয়তো ছাত্রদের নেওয়া নোটস। এর কোনো কোনো জায়গায় বিশদ সরল স্পষ্ট, কোনো কোনো জায়গা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, কখনো বা অস্পষ্ট, কখনো দুর্বোধ্য। বক্তব্যের সংক্ষিপ্ততার জন্যই মার্গলিউথ কাব্যতত্ত্বের সঙ্গে পাণিনির সূত্রের তুলনা করছেন। ষড়বিংশ অধ্যায়ে যেখানে মহাকাব্য ও ট্র্যাজেডির ছন্দ প্রসঙ্গ উঠেছে, সেখানকার অর্থোদ্ধার বেশ কঠিন। অধ্যাপক এলস বলেছেন, এখানে যেমন কয়েকটি সূত্র শর্ট হ্যান্ডে লেখার মতন, পূর্ণবাক্যও নেই সর্বত্র। আবার অনেক জায়গায় অ্যারিস্টটল উদাহরণ দিয়েছেন, ব্যাখ্যা করেননি। সম্ভবত তার বক্তৃতায় অ্যারিস্টটল সেই সব উদাহরণ বিশদভাবে ব্যাখ্যা করতেন। অর্থাৎ একথা বলা খুবই অন্যায় হবে না যে কাব্যতত্ত্ব একটি পূর্ণাঙ্গ গ্রন্থ নয়, গ্রন্থের খসড়া মাত্র। অ্যারিস্টটল কাব্যতত্ত্বের গোড়ায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কাব্য ও তাদের বিভিন্ন শ্রেণীবিভাগ, বিভিন্ন শ্রেণীর তাৎপর্য ও বৈশিষ্ট্য সম্বন্ধে তিনি এক এক করে আলোচনা করবেন। কিন্তু মহাকাব্য ও ট্র্যাজেডির আলোচনাতেই গ্রন্থ শেষ হয়ে গেছে। যেভাবে গ্রন্থটি শেষ হয়েছে তাতে অনেকেরই ধারণা যে এর পরেও কিছু ছিল, সম্ভবত ছিল কমেডির আলোচনা। এই ধারণার পেছনে সঙ্গত যুক্তির অভাব নেই। এই নানা অসঙ্গতিময় খণ্ডিত এবং কতকাংশে অস্পষ্ট খসড়াটির মূল্য অসামান্য। এর আগে সাহিত্য সম্পর্কে এত স্পষ্টভাবে, এত পরিচ্ছন্ন রীতিতে সাহিত্যের মূল সমস্যাগুলি কেউ আলোচনা করেনি। এত নিরাসক্ত কিন্তু সহৃদয় দৃষ্টিতে কাব্যের প্রধান কয়েক শ্রেণীর গঠন কৌশল কেউ বিশ্লেষণ করেননি। কাব্যের বিভিন্ন অঙ্গ ও তাদের আন্তরিক যোগের কথাটি এত নৈপুণ্যের সঙ্গে কেউ দেখিয়ে দেননি, এবং সবচেয়ে বড় কথা, কাব্য বিচারের নিজস্ব রীতি ও নিয়মের কথা কেউ ঘোষণা করেননি এত দৃঢ়তার সঙ্গে। এবং অ্যারিস্টটলের পরেও আর কোনো সাহিত্য সমালোচক একই সঙ্গে এতটা বিশ্লেষণী বুদ্ধি ও মৌলিক সমস্যাগুলি বিচারের সামর্থ্য দেখাতে পেরেছেন বলে মনে হয় না। কাব্যতত্ত্ব নিশ্চয়ই গ্রিক সমাজে সমাদৃত হয়েছিল, হয়তো বেশ প্রচলিত ছিল, কিন্তু সেই ইতিহাস খুব স্পষ্ট নয়। অ্যারিস্টটলের অন্যান্য বহু গ্রন্থের প্রচলনের যে অবিচ্ছিন্ন ধারা আছে, কাব্যতত্ত্বের ক্ষেত্রে সেই অবিচ্ছিন্নতা নেই।
বহুদিন পর্যন্ত রচনাটি সুধী সমাজের দৃষ্টির বাইরে ছিল। রেনেসাঁসের সময় রচনাটির নতুন করে আবির্ভাব ঘটে। প্রকৃতপক্ষে কাব্যতত্ত্বের মূল গ্রিক সংস্করণ প্রকাশিত হয় 1508 খ্রিস্টাব্দে, কিন্তু তার 10 বছর আগে প্রকাশিত হয়েছিল জর্জ ভাল্লুর ল্যাটিন অনুবাদ, অর্থাৎ কাব্যতত্ত্বের গ্রিক রূপ প্রকাশিত হবার সৌভাগ্য পায়নি। পাণ্ডুলিপির ক্ষেত্রেও কালের সেই পরিহাস, যে গ্রিক পুঁথিটি কাব্যতত্ত্বের আদর্শ পুঁথিরূপে গৃহীত তাকে বলা হয় পারি পাণ্ডুলিপি। দ্বাদশ শতাব্দীতে লেখা কাব্যতত্ত্বের যারা বিশ্ববিশ্রুত সম্পাদক, যেমন বেকের, বিটার, ভালেন কিংবা বাইওয়াটার, তার সকলেই এই পাণ্ডুলিপি ব্যবহার করেছেন। রেনেসাঁসের সময়কার আরও দুই একটা পাণ্ডুলিপি অবশ্য আছে, এবং আছে ত্রয়োদশ শতাব্দীতে লেখা একটি ল্যাটিন অনুবাদ, কিন্তু সবচেয়ে কৌতূহলজনক হলো একটি আরবি অনুবাদ। এই অনুবাদ হয়েছিল একাদশ শতাব্দীতে, করেছিলেন আবুল বশর মোত্তা। তিনি অষ্টম শতাব্দীর একটি সিরিয়াক অনুবাদ থেকে এই আরবি অনুবাদ করেছিলেন, আর এই সিরিয়াক অনুবাদ হয়েছিল অবশ্য গ্রিক থেকে। তবে যে পাণ্ডুলিপি থেকে এই অনুবাদ হয়েছিল সে পাণ্ডুলিপি আর নেই। কাজেই কাব্যতত্ত্বের যত পাণ্ডুলিপি পাওয়া গেছে তাদের মধ্যে প্রাচীনতম হল আরবি অনুবাদটি। আরবি অনুবাদ আর সিরিয়াক অনুবাদের যে সামান্য অংশ পাওয়া গেছে তা অধ্যাপক মার্গলিউস সম্পাদনা করে প্রকাশ করেছেন। সিরিয়াক, আরবি এবং ল্যাটিন ভাষায় যে গ্রন্থের অনুবাদ হয়েছিল তার প্রভাব যে ছিল যথেষ্ট তাতে সন্দেহ নেই। বিশেষ করে অ্যারিস্টটলের সূত্র ধরে ল্যাটিন সমালোচনা শাস্ত্র যে বেশ এগিয়েছিল তা বোঝা যায়। তবে অ্যারিস্টটলের ব্যাপক প্রভাবের সূচনা হলো নতুন করে রেনেসাঁসের সময় থেকে। সেই থেকে এই ক্ষুদ্রাকৃতি গ্রন্থটি ইউরোপের বিভিন্ন ভাষায় বারবার অনূদিত হয়েছে, সম্পাদিত হয়েছে। বহু সুধী এই গ্রন্থের বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে বহু চিন্তা করেছেন। পারি পাণ্ডুলিপিটি বারবার আলোচিত হয়েছে, নতুন নতুন পাঠ তৈরি করা হয়েছে, শুদ্ধতর স্পষ্টতর পাঠের চেষ্টা করা হয়েছে বারবার। 1865-তে তৈরি ভালেনের পাঠ দীর্ঘদিন পাঠক ও পণ্ডিত সমাজে গৃহীত ছিল। তারপর 1909-এ বাইওয়াটার অসাধারণ পরিশ্রম ও মনীষায় নতুন একটি সংস্করণ তৈরি করেন। 1965-তে অক্সফোর্ড থেকে র্যাডলফ ক্যাসেল প্রকাশ করেছেন সর্বাধুনিক পাঠ ও সংস্করণ। আজ গত 500 বছর ধরে কাব্যতত্ত্ব চর্চার ধারা চলেছে অব্যাহতভাবে। তৃতীয় পরিচ্ছেদ। অ্যারিস্টটল যখন প্লেটোর একাডেমিতে যোগ দিলেন তখন তার বয়স 16। খ্রিস্ট জন্মাবার 366 বছর আগে ম্যাসিদোনিয়ার রাজা রাজবৈদ্যের পুত্র, আদরে প্রতিপালিত, বিলাসী কিন্তু বুদ্ধিদীপ্ত, মৃদুভাষী তার চলনে, কথায়, পোশাকে আভিজাত্যের ছাপ, বিচিত্র দিকে তার আকর্ষণ, নাগরনীতি, কাব্য, চিকিৎসাবিদ্যা, ইতিহাস, তর্কশাস্ত্র, গণিত, ভাষণকলা, প্রাকৃতিক বিজ্ঞান, প্রাণিবিদ্যা, জ্ঞানের সমস্ত ক্ষেত্রে তার বিচরণের আকাঙ্ক্ষা। প্লেটো নাকি পরিহাসছলে বলেছিলেন যে তার একাডেমির দুটো ভাগ, অ্যারিস্টটল হলো একাডেমির মস্তিষ্ক আর অন্য সব ছাত্র তার দেহ। সে যুগের শ্রেষ্ঠ মনীষী প্লেটোর সঙ্গে এই প্রতিভাবান তরুণের সংযোগের জন্য পরবর্তী কালের মানুষ কৃতজ্ঞ। অ্যারিস্টটল প্লেটোর সান্নিধ্য পেয়েছেন 19 বছর। প্লেটোর মৃত্যুকাল পর্যন্ত, অর্থাৎ 347 খ্রিস্টপূর্বাব্দ। প্লেটোর মৃত্যুর পরে যদিও তিনি এথেন্সের লোক নন বলে একাডেমির প্রধান হতে পারেননি, তবুও তিনিই প্লেটোর শ্রেষ্ঠ শিষ্য। কিন্তু গুরুর সঙ্গে তার চিন্তার বিরোধিতা অত্যন্ত প্রখর, পার্থক্য অতি স্পষ্ট। গত 2000 বছরে ইউরোপীয় সংস্কৃতির ইতিহাসে এই দুই মনীষী প্রায় পালা করে ভূমিকা গ্রহণ করেছেন, কখনো প্লেটো, কখনো অ্যারিস্টটল। প্লেটো নিজে ছিলেন কবি এবং সমস্ত জীবনে তিনি কবিতায় অভিভূত ছিলেন। তার রচনায় মধ্যে মধ্যে সেই কবিসত্তা হঠাৎ আত্মপ্রকাশ করেছে।
পাঠককে মুগ্ধ করে মোহিত করে আবার তার দার্শনিক সত্তায় মিশে গেছে। কিন্তু সেই প্লেটোই কাব্যের বিরুদ্ধে এনেছিলেন অভিযোগ, কাব্য সত্য থেকে বহুদূর, কাব্য এক ছায়ার ছায়া, কাব্য অসত্য এবং অনৈতিক, তার কল্পিত আদর্শ রাষ্ট্রে তাই কবির স্থান নেই। প্লেটো তার পলিতেইয়া বা নগরনীতি বা রাজনীতি গ্রন্থের তৃতীয় অধ্যায়ে কাব্যের স্থান রাষ্ট্রের আদৌ হবে কিনা এই প্রশ্ন তুলেছেন, আর দশম অধ্যায়ে এই প্রশ্নের উত্তর দিয়েছেন পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর। হোমারের প্রতি তিনি সশ্রদ্ধ। প্লেটো বলেছেন তিনি ট্র্যাজেডির সৌন্দর্যের প্রথম স্রষ্টা, প্রথম গুরু। তার কাব্যে প্লেটো মুগ্ধ, কিন্তু কাব্যের চেয়েও বড় সত্য, অথচ ওই মোহিনীর আকর্ষণ যে দুর্বার। তাই প্রশ্ন উঠে হোমার যার অন্যতম স্রষ্টা, সেই মোহিনী কাব্য কি চিরকাল নির্বাসিত থাকবে? কেউ যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন কাব্য শুধু ভোলায় না, সঞ্জীবিত করে, কাব্য ছায়া মাত্র নয়, তাও সত্য, তাহলে প্লেটো বলেছেন অবশ্যই, যদি কোনো কবিতা প্রেমী প্রমাণ করতে পারেন কাব্য শুধু আনন্দের জন্য নয়, মানুষের মঙ্গলের জন্য, তাহলে আমরা তার কথা শুনব নিবিষ্ট চিত্তে। কারণ কাব্যকে রাষ্ট্রে স্থান দিতে পারলে শেষ পর্যন্ত আমাদের লাভ। অ্যারিস্টটল জন্মের অত্যন্ত ২৫ বছর আগে প্লেটো এই মন্তব্য করেছিলেন। যখন অ্যারিস্টটলের সঙ্গে প্লেটোর পরিচয় হল, তখন প্লেটোর মতবাদ গ্রিক সমাজে অবশ্যই প্রসিদ্ধি লাভ করেছিল। অনুমান করতে পারি এই প্রসঙ্গ নিয়ে বহুবার তরুণ অ্যারিস্টটলের সঙ্গে তর্ক বেঁধেছে জ্ঞান বৃদ্ধ প্লেটোর সঙ্গে। কবিতার সঙ্গে সংগ্রামে যিনি অন্তরে অন্তরে বিক্ষত। বহু ব্যাপারের মত এ প্রসঙ্গে গুরু শিষ্যের মতভেদ বোধ হয় কোনোদিনই মেটেনি। গুরুর মৃত্যুর পর অ্যারিস্টটল চলে গেলেন এথেন্স ছেড়ে আসুসে। সেখানে থেকে সাফোর স্মৃতি জোড়ানো লেসবোসে, তারপর রাজ আমন্ত্রণে আলেকজান্ডারের শিক্ষক রূপে ম্যাসিদনের রাজপ্রাসাদে। সম্ভবত এই সময়ে তিনি লিখেছেন কবিদের বিষয়ে গ্রন্থটি, যা চিরকালের মতো লুপ্ত হয়ে গেছে। সামান্য কয়েকটি পাতা যা পাওয়া গেছে, তার মধ্যে দেখা যায় গুরুর সঙ্গে তার তর্ক চলেছে। আলেকজান্ডারের জন্য অ্যারিস্টটল হোমারের মহাকাব্য একটি টীকা তৈরি করেছিলেন জানা গেছে, সে বইও লুপ্ত। তবে পণ্ডিতেরা মনে করেন সে বইয়ের সারাংশ স্থান পেয়েছে কাব্যতত্ত্বের পঞ্চবিংশ পরিচ্ছেদে। সে কারণে ওই পরিচ্ছেদটি এত ঘন পিনদ্ধ এমন সূত্রাকারে রচিত। এছাড়া এই সময়ে তিনি আগ্রহী ছিলেন গ্রিক কাব্যের ইতিহাসে। ৩৩৫ খ্রিস্টপূর্বাব্দে কাছাকাছি তিনি গ্রিক নাটকের একটি তালিকা তৈরি করেছিলেন। তাছাড়া দিওনুসিয়া নাটক প্রতিযোগিতায় বিজয়ীদের একটি তালিকাও রচনা করেছিলেন। এই সব তথ্য তার কাব্যতত্ত্বের আলোচনায় কাজে লেগেছিল। কাব্যতত্ত্বের তৃতীয় এবং পঞ্চম পরিচ্ছেদে কমেডির এবং চতুর্থ পরিচ্ছেদে ট্র্যাজেডির ইতিহাসের কিছু কিছু কথা সম্ভবত অ্যারিস্টটলের গ্রিক সাহিত্যের ইতিহাস চর্চার পরিচায়ক। অ্যারিস্টটল তার রাজনীতি বা নগরনীতি গ্রন্থ রচনার আগে যেমন ১৫৮টি সংবিধান আলোচনা করেছিলেন, তার কাব্যতত্ত্ব তেমনি তার সাহিত্য চর্চার প্রত্যক্ষ ফল। অর্থাৎ অ্যারিস্টটল দীর্ঘকাল ধরে ভেবেছেন, প্লেটোর যুক্তিগুলি নিয়ে চিন্তা করেছেন, তার সেই ভাবনার পরিণতি কাব্যতত্ত্বে। ৩৩৫ খ্রিস্টপূর্বাব্দে আবার অ্যারিস্টটল ফিরে এলেন এথেন্সে। তখন তার বয়স ৪৯। আপোল্লো লুকেইওসের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এক মনোরম কুঞ্জের ধারে খুললেন তার চতুষ্পাঠী। একদা এইখানেই সক্রেটিস বেড়াতেন। এখানকার তরুচ্ছায়ায় ছাত্রদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করতেন প্রৌঢ় অ্যারিস্টটল। এই তার জীবনের শ্রেষ্ঠ পর্ব। এখানে বসেই তিনি রচনা করেছেন তার শ্রেষ্ঠ গ্রন্থগুলি, বিশেষ করে তার নগরনীতি, ভাষণকলা এবং নিকোমাখেয়ান নীতিশাস্ত্র, আর সম্ভবত কাব্যতত্ত্ব। অ্যারিস্টটলের যখন ৩৭ বছর বয়স, তখন প্লেটোর মৃত্যু হয়েছে।
অ্যারিস্টটল তার জীবনের শেষে এসে আর একবার কাব্য বিষয়ে তর্ক করলেন গুরুর সঙ্গে। কাব্যতত্ত্ব, প্লেটোর কাব্য-বিরোধিতার বিরোধিতা। চতুর্থ পরিচ্ছেদ। অ্যারিস্টটলের যখন জন্ম তখন গ্রিক সাহিত্যের স্বর্ণযুগ শেষ হয়ে গেছে। খ্রিস্টপূর্ব ৮০০ বছর আগে হোমার দুটি মহাকাব্য রচনা করেছিলেন। তার আগেও নিশ্চয়ই গ্রিক সাহিত্যের একটি সমৃদ্ধ ধারা ছিল, কিন্তু সে সম্বন্ধে আমরা কিছুই জানি না। হোমার থেকে গ্রিক সাহিত্যের ইতিহাস শুরু। তাকে প্লেটো বন্দনা জানিয়েছেন। অ্যারিস্টটল বলেছিলেন কবি শ্রেষ্ঠ। তারপরে চলেছে প্রতিভার শোভাযাত্রা। হেসিওদের দেবকাহিনী, সাফোর কামনাদীপ্ত প্রেমের উজ্জ্বল গীতি, তাউস-এর স্বচ্ছন্দ কাব্যকাহিনী, প্রতিভাময় পিন্ডারের ধর্মতন্ময় আবেগপূর্ণ কঠিন স্তবকে গাথা কবিতা। আজ সখুলুসের অর্থাৎ ইস্কিলাস প্রবল শক্তির প্রচণ্ডতার সঙ্গে ধর্মীয় বিশালতার বোধ, সোফোক্লেসের নির্মম জগতের বিষণ্ণ বিস্তার, আর এরিপিডিসের অর্থাৎ ইউরিপিডিস গীতলতা, দার্শনিকতা ও মমত্ববোধ, এই সব নিয়ে এক অসামান্য শিল্প জগৎ গড়ে উঠেছে, যা ভাবের গভীরতায়, চরিত্রের জটিলতায়, আবেগে, উচ্ছ্বাসে, সংযমে, প্রাচুর্যে, শক্তির প্রচণ্ডতায় অনন্য। অ্যারিস্টটল কাব্যতত্ত্ব আলোচনায় করেছেন শুধু গ্রিক সাহিত্য অবলম্বন করে, কাজেই এই সাহিত্যের দোষ গুণ তার আলোচনাকে নিয়ন্ত্রিত করতে বাধ্য। সংস্কৃত সাহিত্যের আলঙ্কারিকেরা ঠিক এইভাবে নিয়ন্ত্রিত হয়েছেন। সংস্কৃত সাহিত্যের সীমাবদ্ধতার দ্বারা তারাও তাদের সাহিত্য তত্ত্ব গড়ে তুলেছেন শুধু সংস্কৃত সাহিত্যকে অবলম্বন করে। যদি গ্রিক সাহিত্য বা সংস্কৃত সাহিত্য ব্যাপক না হতো, বিচিত্র এবং বিশাল না হতো, যদি না তাতে থাকতো ভাষা শিল্পেরও সামান্যতা, তাহলে সমালোচনা শাস্ত্রগুলিও হতো ক্ষীণ, দুর্বল এবং সংকীর্ণ। কাব্যতত্ত্বের সূত্রগুলি যে গ্রিক সাহিত্য জ্ঞান থেকে উদ্ভূত হয়েও বিশ্বজনীনতা লাভ করেছে, তার মূলে অবশ্যই আছে অ্যারিস্টটলের অন্তর্দৃষ্টি, বিশ্লেষণের প্রতিভা এবং সাহিত্যবোধের গভীরতা। কিন্তু তারপরেও বলতে হবে, তার অন্যতম কারণ গ্রিক সাহিত্যের বিশালতা এবং গভীরতা এবং তার অসামান্য পরিশীলিত শ্রী। কাব্যতত্ত্বের আলোচনার প্রধান বিষয় ট্র্যাজেডি ও মহাকাব্য। হোমারের মহাকাব্য দুইটি ইউরোপীয় মহাকাব্যে অবিসংবাদিত আদর্শ, এবং হোমার শ্রদ্ধেয় শুধু প্রবীণতম কবি বলেই নয়, অসামান্য কবি বলে। আর পৃথিবীতে ট্র্যাজেডির শ্রেষ্ঠ ৪ জন কবির মধ্যে ৩ জনই গ্রিক। ট্র্যাজেডি এবং মহাকাব্য দুটি ইউরোপীয় সাহিত্যে গ্রিকদের দান। এমনকি গ্রিক ট্র্যাজেডি এবং মহাকাব্যকে সৌষম্য এবং পরিমিতির দিক থেকে অন্য কেউ অতিক্রম করতে পেরেছেন বলে মনে হয় না। গ্রিক কাব্যপ্রেমিকের মুখে তাই অতিশয়োক্তি শোনা যায়। ট্র্যাজেডি গ্রিকদের সঙ্গে সঙ্গে অস্তমিত হয়েছে, এমনকি শেক্সপিয়ারও তাকে পুনরুজ্জীবিত করতে পারেনি। দুঃখ, যন্ত্রণা, আর্তনাদকে শুধু কাব্যের বিষয়বস্তু করা নয়, দুঃখ, যন্ত্রণা, আর্তনাদের যবনিকা ভেদ করে তাদের স্বরূপ দেখতে শিখিয়েছিলেন আজ সখলুস। একদিকে মানুষের মহত্বের উজ্জ্বলতম মুহূর্ত, অন্যদিকে তার হাহাকারের ও অবসানের করুণতম মুহূর্ত, কিংবা পরাজয়ের করুণতম মুহূর্তেই মানুষের উজ্জ্বলতম বীরত্বম মূর্তি সৃষ্টি করেছিলেন পৃথিবীর প্রথম ট্র্যাজেডি রচয়িতা। তার ওরেস্তেস, ক্লুতাস, মনেস্ত্রা, প্রমেথিউস সকলেই তাদের অবসানের মুহূর্তে সবচেয়ে দীপ্ত। কিন্তু কেন এই মৃত্যু, কেন এই সর্বনাশা ক্ষয়? ধার্মিক কবি এই প্রশ্নের উত্তর খুঁজেছেন প্রচলিত ধর্মের কাঠামোর মধ্যে নয়, প্রচলিত দেববিশ্বাসে নয়। যদি প্রচলিত ধর্মকে ছাড়িয়ে যাওয়া যায় বৃহত্তর বিশ্বাসে, এক প্রবল শক্তির অস্তিত্বে, তাহলেই হয়তো সমাধান হবে এই রহস্যের। কিন্তু সেই উত্তর পাই বা না পাই, জীবনের এই চরম রহস্যের সম্মুখীন হতে হবে বীরের মতো, এই ছিল তার ধারণা। প্রমেথিউস এর মধ্যে যে আর্তনাদ শুনি বিশ্ববিধানের কাছে,
তার আর্তনাদ কাতরোক্তি মাত্র নয়, যন্ত্রণাকে অস্বীকার করার চেষ্টা, বিচারের জন্য তীব্র আবেদন, মানুষের সংগ্রামের কণ্ঠস্বর। সোফোক্লেস এসে যোগ করলেন নতুন সুর। মানুষ অদৃষ্টের কাছে অসহায়, অদৃষ্টের বিরুদ্ধে তার কিছুই করার নেই, কিন্তু তা সত্ত্বেও সে মহৎ হতে পারে। দুঃখের দিনে দুঃখকে সহ্য করতে পারে মহত্ব দিয়ে। পূর্ণতাই সব, পরিণতি শেষ। সোফোক্লুস কাটিয়েছেন রাজনৈতিক ঝোড়ো হাওয়ার মধ্যে। মারাথন, থার্মোপাইল, সালামিসের রণোন্মাদনা তার কণ্ঠস্বরে। জীবনে এবং কাব্যে সোফোক্লুস শেষ পর্যন্ত সৈনিক। সোফোক্লেসের যখন শৈশব, তখন এথেন্সে শান্তি, পূর্ণতা তার যৌবনে দেখেছেন। ঐশ্বর্যময় এথেন্সকে। যদিও প্রৌঢ় দিনগুলিতে দেখেছেন যুদ্ধের উন্মাদনা, আর বার্ধক্যে দেখে গেলেন এথেন্সের গৌরব, সূর্যের অস্তরাগ। কিন্তু তিনি লক্ষ্য করেছেন কোন ঘটনার ওপরেই মানুষের হাত নেই। মানুষকে সবকিছু মেনে নিতে হবে, কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে মানুষ নিজের অধিপতি। তার আজাক জানে মানুষ বাঁচতে পারে মহত্বের সঙ্গে, মহৎ ভাবে মরতেও পারে। আন্তিগোনে নিজেই মৃত্যু বেছে নেন। কোরাসের দল তাকে নিজের ভাগ্যের প্রভু বলে বন্দনা জানায়। সোফোক্লুস মন ছড়িয়ে দেন বিস্তীর্ণতায়। সোফোক্লেস মনকে নিয়ে আসেন একটি বৃত্তে। সেখানে দাঁড়িয়ে আমরা শুনি তার কণ্ঠস্বর, যেমন করে অর্জুন শুনিয়েছিলেন কৃষ্ণকে। সোফোক্লুস বন্ধন ভাঙ্গার গান রচনা করেন। তার কাব্যে মুক্তিকামী মানুষ, সংগ্রামী মানুষ তাই নিজেকে আবিষ্কার করেছে বারবার। সোফোক্লেসে বন্ধনের বিরুদ্ধে আর্তনাদ। তার চরিত্রগুলি বন্ধনকে উপেক্ষা করে তাদের চরিত্র গৌরবে। আর এরিপিডিয়াস, যাকে অ্যারিস্টটল বলেছেন নানা ত্রুটি সত্ত্বেও ট্র্যাজেডির শ্রেষ্ঠ কবি, যদি আমরা অ্যারিস্টটলের সঙ্গে একমত নাও হই, মানতে হবে হতাশা ও বেদনার হাহাকার ও দুঃখশ্বাসের এত বড় চিত্রকর আর নেই। অ্যারিস্টটল তাকে জানতেন আধুনিক কবি। সে আধুনিকতা কালগত, আমরাও তাকে বলি আধুনিক। সে আধুনিকতা ভাবগত। আর কোনো গ্রিক কবি আধুনিক মানুষের মনের এত কাছাকাছি আসেনি, আর কারো সঙ্গে আমরা এত অন্তরঙ্গ হতে পারিনি। সোফোক্লুসে আছে দুঃখের রহস্য সন্ধান, মানুষের অনিঃশেষ শক্তি, মানুষের বিদ্রোহ। সোফোক্লেসে মানুষের সহন ক্ষমতা, দুঃখ জয়ের শক্তি, আর এরিপিডিয়াসের বিদ্রোহ নয় সমালোচনা। মানুষের অমানবিক মহত্ব নয় তার অসহায়তা, তার কারুণ্য, তার আশাহীন ভাষাহীন মুখ। এউরিপিদেস তার যৌবনে দেখেছেন এথেন্স ও স্পার্টার যুদ্ধ। যুদ্ধে এথেন্সের জয় গৌরব, কিন্তু সেই জয় তাকে উল্লসিত করেনি। তিনি দেখেছেন যুদ্ধের ভয়াবহতা, মানুষের হাহাকার। তার নাটকে তাই দেখি ট্রয়ের যুদ্ধ শেষে অবিস্মরণীয় ছবি। মৃত্যু সন্তানকে বুকে জাপটে ধরে হতভাগিনী জননী। তার নাটকে দেখি রাজকুমারীকে দরিদ্রের পর্ণকুটিরে দরিদ্রের বেশে ও সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে। তার সমাজ শুধু যৌবনের নয়, শুধু শক্তিমানের নয়। তার নাটকে দেখি বৃদ্ধাকে, উৎপীড়িত কৃতদাসকে। হেকুবার অশ্রুজল আর আগে কেউ দেখেননি এমন করে ট্রয়ের নারীদের। সোফোক্লুস পড়ার সময় যেন শুনি ডেভিডের স্তোত্র, ঋগ্বেদের সূক্ত। সোফোক্লেসে পাই গীতার নির্বেদ, আর এউরিপিডিসে শুনতে পাই একদিকে সক্রেটিসের তিক্ত কণ্ঠ, অন্যদিকে খ্রিস্টের পদধ্বনি। বাংলা সাহিত্যে যদি কোনো প্রতিমান খুঁজতে হয় বিষ্ণুদের ভাষায়, ছোটতেই দাও যদি বড়র উপমা। মাইকেলের বায়রনে সোফোক্লুসের ক্ষীণ প্রতিচ্ছায়া, রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদের কর্ণে, সোফোক্লেসের স্থিতপ্রজ্ঞা, আর গান্ধারীর আবেদনের গান্ধারীতে এউরিপিডিসের কারুণ্য। ট্র্যাজেডির এই বিস্তৃত জগৎ অ্যারিস্টটলের সামনে ছিল।
এদের নাটক থেকেই তিনি সিদ্ধান্ত রচনা করেছেন, কিন্তু সকলকে সমানভাবে অ্যারিস্টটল গ্রহণ করেননি। কিটো তার গ্রিক ট্র্যাজেডি গ্রন্থে স্মরণ করিয়ে দিয়েছেন যে আশফাকুলুসের জগৎ অ্যারিস্টটলের মনকে তেমনভাবে নাড়া দেয়নি। অধ্যাপক এলস অ্যারিস্টটলের সম্বন্ধে কিছুটা অভিযোগের সুরেই বলেছেন যে তিনি গ্রিক সাহিত্যের ধর্মীয় দিকটি সম্পূর্ণ অবহেলা করেছেন। অবহেলা হয়তো করেননি, কিন্তু অ্যারিস্টটলের কাব্যতত্ত্বের পরিকল্পনায় তার স্থান নেই। অ্যারিস্টটলের ধর্মবিশ্বাস আশফাকুলুসের থেকে পৃথক। যে দেবতার কথা আমরা হোমারের কাব্যে শুনেছি, তারা অ্যারিস্টটলের সময়ে অস্বীকৃত। সক্রেটিস তাদের অস্বীকার করেছিলেন। অ্যারিস্টটল আরও আধুনিক কালের মানুষ। তার কাব্যতত্ত্ব এলস ঠিকই বলেছেন, ধর্মনিরপেক্ষ কাব্যতত্ত্বের মধ্যে অ্যারিস্টটল কাহিনীর গ্রন্থি মোচনে কোনো অতিপ্রাকৃত শক্তির ব্যবহার পছন্দ করেননি। তাছাড়া কাব্যকে যেমন বিচার করতে হবে তার নিজস্ব নিয়মে, তার স্বাতন্ত্র্যকেও স্বীকার করতে হবে ধর্মনিরপেক্ষভাবে। এইটিই ছিল তার ধারণা। আশফাকুলুসের নাটকের কলাকৌশল, বিষয়বস্তু সবই তার আলোচনার কাঠামোর মধ্যে এসেছে, কিন্তু তিনি তার ধর্মীয় দিকটি সম্বন্ধে কৌতূহল প্রকাশ করেননি, কারণ কাব্যতত্ত্বের পক্ষে তা এক অর্থে অবান্তর। অ্যারিস্টটল তার কাব্যতত্ত্বের মূল সূত্রগুলি রচনা করেছেন মূলত হোমার এবং ট্র্যাজেডির তিনজন কবির রচনা থেকে, কিন্তু তার অনুরাগ ট্র্যাজেডির প্রতি, আর সেক্ষেত্রে তার বিশেষ আগ্রহ সোফোক্লেস এবং ইউরিপিডিসের প্রতি। এখানে যেন তার মন দ্বিধাবিভক্ত। গঠন সুষমার জন্য সোফোক্লেসের প্রতি তার মুগ্ধতা, কিন্তু পরিণামী আবেদনের জন্য নানা ত্রুটি সত্ত্বেও ইউরিপিডিসকে তিনি শ্রেষ্ঠ ট্র্যাজেডির রচয়িতার সম্মান দিয়েছেন। এদিক থেকে অ্যারিস্টটলের সঙ্গে আধুনিক মানুষের রুচির ঐক্য সামান্য, কিন্তু মনে রাখা দরকার অ্যারিস্টটল হোমার অথবা ট্র্যাজেডির কবিদের রচনা স্বতন্ত্রভাবে আলোচনা করেননি। তিনি এদের নানা রচনা থেকে গড়ে তুলতে চেয়েছেন একটি শাস্ত্র। ফলে তার আলোচনা মূলত কাব্যের স্বরূপ, কাব্যের শ্রেণী, কাব্যের গঠন, কাব্যের উদ্দেশ্য এবং কাব্য বিচারের পদ্ধতিকে নিয়ে। যে শাস্ত্র তিনি গড়ে তুললেন তার পটভূমিকায় রয়েছেন এই সব কবি। পঞ্চম পরিচ্ছেদ। এই পর্যন্ত ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবীদের দেখার সহযোগিতায় শেয়ার করে দেবে। ধন্যবাদ। এখন পঞ্চম পরিচ্ছেদ। প্লেটো যখন কাব্যের বিরুদ্ধে আপত্তি তুললেন তখন তিনি এই কবিদেরই আশ্রয় করে তার বক্তব্য প্রকাশ করেছেন। যেমন তার নগর নীতির 10ম অধ্যায়ে বলেছেন, আবাল্য আমি ভালোবাসি হোমারকে, তাকে শ্রদ্ধা করি, সেই জন্যই তার সম্বন্ধে কিছু বলতে দ্বিধা হয়, কারণ তিনি ট্র্যাজেডির সৌন্দর্যের প্রথম স্রষ্টা, প্রথম শিক্ষক। তবু সত্যের চেয়ে বেশি শ্রদ্ধা কোনো মানুষকেই করা উচিত নয়। কাজেই যা সত্য তা বলছি। প্লেটোর বক্তব্য সুবিদিত এবং বহু প্রচলিত। কাব্য সত্য থেকে 3 ধাপ দূরে। তার সত্য হলো কতগুলি ভাব বা আইডিয়া, বস্তু জগৎ তার অনুকরণ বা প্রতিফলন। কাব্যের আদর্শ হলো বস্তু জগৎ, অতএব কাব্য অনুকরণের অনুকরণ। কবি ছায়ার স্রষ্টা, কায়া সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ। দ্বিতীয়ত, কাব্যের আবেদন মানব দুর্বলতার কাছে, মনের শ্রেষ্ঠত্বের কাছে নয়, চিত্তের বিকলতার কাছে তার আবেদন, আর সেজন্য কাব্য আমাদের বুদ্ধি, যুক্তি, চিন্তাকে বিনষ্ট করে। তৃতীয়ত, এবং সেটির গুরুতর অভিযোগ, বাস্তব জীবনের সঙ্গে কাব্যের তুলনা করলে দেখা যাবে যে কাব্যে যে আবেগের প্রশংসা করা হয় বাস্তব জীবনে বহু ক্ষেত্রেই তা প্রশংসনীয় নয়। অর্থাৎ কাব্য সমাজ জীবনের আদর্শের বিরোধী হতে পারে। পৃথিবীতে বহু রাষ্ট্রেই কবিকে সমাজ আদর্শের বিরোধিতার জন্য নিন্দিত এবং অত্যাচারিত হতে হয়েছে, আধুনিক কালেও হতে হচ্ছে। প্লেটো তার আদর্শ রাষ্ট্র থেকে রাষ্ট্রের পক্ষে ক্ষতিকারক কবিকে বিতাড়িত করতে চেয়েছেন। অ্যারিস্টটল প্লেটোর প্রত্যেকটি বক্তব্য সম্বন্ধেই গভীরভাবে ভেবেছিলেন,
এবং প্লেটোর চিন্তাকে আশ্রয় করেই তার কাব্য চিন্তা গড়ে উঠেছে, যদিও তিনি শুধু সেই চিন্তাতেই আত্মসমর্পণ করেননি। প্রথমত, কাব্য যে অনুকরণ, এতে প্লেটোর সঙ্গে তার মতদ্বৈধ নেই, কিন্তু অ্যারিস্টটলের কাছে এই প্রত্যক্ষ জগৎ সত্য, মায়া নয়। অতএব তার মতে কাব্য মূল থেকে আদৌ ৩ ধাপ দূরে নয়। দ্বিতীয়ত, অ্যারিস্টটলও মেনে নিলেন যে কাব্য আমাদের আবেগকে জাগায়, চিত্তকে উদ্বেলিত এবং উত্তেজিত করে, কিন্তু একথা মানলেন না যে কাব্যের আবেদন শুধুই মনের দুর্বলতার কাছে, কাব্যের মনের গভীর স্তরের কাছে আবেদন জানায় বলেই অ্যারিস্টটলের বিশ্বাস। আর তিনি শেষ পর্যন্ত প্রমাণ করতে চাইলেন যে কাব্যের সত্য বিশ্বজনীন সত্য, অর্থাৎ মানুষকে জানবার ও বোঝাবার পক্ষে তার মূল্য অপরিসীম। তৃতীয়ত, তিনি প্লেটোর মত মানেন। যা দেখে বা শুনে আমরা বাস্তব জীবনে পুলকিত হই না কিংবা প্রশংসা করি না, কাব্যে তাকে দেখেই আমরা আনন্দিত হই। কিন্তু তিনি এই সিদ্ধান্তে এলেন যে কাব্য ও বাস্তব জীবনের ভালো-মন্দ বিচারের মানদণ্ড হবে স্বতন্ত্র। প্লেটো লক্ষ্য করেছিলেন, সম্ভবত নিজের অভিজ্ঞতা থেকে জানতেন যে কাব্যে প্রেরণার একটি বিশেষ স্থান আছে। প্রাচীন গ্রিকেরা একে এক ধরনের উন্মাদনা বা মানিয়া বলেছেন। সক্রেটিসের জবানবন্দি গ্রন্থে প্লেটো সক্রেটিসের মুখে বলেছেন, কবিরা লেখেন এক দৈবী শক্তির সাহায্যে। দৈবী শক্তি যেন কবিদের ওপর ভর করে। কোনো জ্ঞান নয়, এক অধ্যায়ের প্রেরণায় কবিতার জন্ম, এক অব্যাখ্যের প্রেরণায় কবিতার জন্ম। অ্যারিস্টটলও এই প্রেরণায় বিশ্বাস করতেন। তিনি কাব্যতত্ত্বের মধ্যেই বলেছেন, সপ্তদশ পরিচ্ছেদে, কবিরা হয় ভাবগ্রাহী নয় উন্মাদ। প্রথম শ্রেণীর কবিরা ভাবগ্রাহী, দ্বিতীয় শ্রেণীর কবিরা উদ্বুদ্ধ অনুপ্রাণিত। অ্যারিস্টটল মাত্র একেবারেই কবির উন্মাদনা থেকে বলেছেন। তিনি স্পষ্টতই স্বীকার করেছেন কবিকর্মের পেছনে থাকতে পারে এক উন্মাদনা। কিন্তু এই উন্মাদনার প্রকৃতি অ্যারিস্টটলের আলোচনার বিষয় নয়, কারণ তিনি সম্ভবত বুঝেছিলেন যে এই উন্মাদনা কোনো বিশেষ পদ্ধতির দ্বারা, বিশেষ কাঠামোর দ্বারা ব্যাখ্যা করা অসম্ভব। অতএব কাব্যের প্রেরণা নয়, সৃষ্টিকর্মকেই তিনি আলোচনার বিষয় করে নিয়েছিলেন। বইয়ের শুরুতে তিনি সে কথা স্পষ্ট করে বলেছেন। কাজেই তার পরিকল্পনাটির পরিচয় নেওয়া যাক। শিল্প অনুকরণ। শিল্পে পার্থক্য হয় অনুকরণের মাধ্যমে অথবা বিষয় অথবা পদ্ধতিতে। কাব্যের উদ্ভব ও বিকাশ ট্র্যাজেডি ও কমেডির সূচনা। ট্র্যাজেডি একটি সরঙ্গ শিল্প। কাহিনী, চরিত্র, অভিপ্রায়, ভাষা, সঙ্গীত ও দৃশ্য এই ৬টি তার অঙ্গ। কাহিনীর গঠন, কাহিনীর ঐক্য, কাহিনীর শ্রেণীবিভাগ কাহিনীর গঠনের আবশ্যিক উপাদান। ট্র্যাজেডির বহিরঙ্গ। ট্র্যাজেডির পরিণামী আবেদন, করুণা ও ভীতির উদ্বোধন ও আবেগের পরিশোধন। চরিত্রের লক্ষ্য, চরিত্রের সার্থকতা। অভিপ্রায় কি, অভিপ্রায়ের সঙ্গে ট্র্যাজেডির সম্পর্ক। ভাষা ব্যবহার, ভাষারীতি। মহাকাব্যের প্রকৃতি ও আকৃতি। ট্র্যাজেডির সঙ্গে তুলনা ও ট্র্যাজেডির শ্রেষ্ঠত্ব। কাব্যের সত্য, কাব্য ও ইতিহাসের পার্থক্য। কাব্যের নিজস্ব নিয়ম, কাব্যের সমালোচনা পদ্ধতি। এটি অবশ্য কাব্যতত্ত্বের সূচিপত্র নয়। বিশেষ করে শেষ দুটি বক্তব্য কাব্যতত্ত্বের শেষে নয়, কাব্যতত্ত্বের নানা জায়গায় বিকীর্ণ। আমি শুধু অ্যারিস্টটলের মূল বক্তব্য ও আলোচনার পরিধিকে বোঝার জন্য এইভাবে সাজিয়েছি। অ্যারিস্টটল বিভিন্ন শিল্পকর্মের মধ্যে পার্থক্য নির্দেশ করলেন ৩টি পথে: বিষয়, মাধ্যম এবং পদ্ধতি। শিল্প মানুষের সৃষ্টি, সেই সৃষ্টি যেমন হওয়া উচিত তেমন নয়, তাকে তিনি ব্যাখ্যা করতে চান। প্লেটো কাব্যের মূল্য খুঁজেছেন তার আনন্দদানের শক্তিতে নয়, সত্য জানার সাহায্য করার মধ্যে। অ্যারিস্টটলের মতে সাহিত্য সত্য, আর সত্য থেকেই আনন্দের বিকাশ। কারণ সাহিত্যে শুধু আনন্দের নয়, সাহিত্য শুধু সুন্দরের নয়,
অসুন্দরেরও অনুকরণ। অসুন্দরের অনুকরণও আনন্দ দেয়। কাব্যের সত্য প্রসঙ্গে কাব্যতত্ত্বের নবম অধ্যায়ে তিনি বলেছেন, কাব্যের সত্য বিশ্বজনীন, তা কোনো বিশেষ সত্য নয়। বিশেষ সত্য ইতিহাসের, কারণ তা বিশেষ মানুষের কথা। এই জন্যেই কাব্য যদি দর্শন নয়, ইতিহাসের চেয়ে বেশি দার্শনিক বা তাৎপর্যপূর্ণ। একটি বক্তব্য এরিস্টটলের লেখায় একাধিকবার দেখা দিয়েছে। আমরা কাব্যে দেখি জীবন যেমন হওয়া উচিত বা আদর্শায়িত রূপ, আর জীবনের হীনতর রূপ বা যে জীবন আমরা চাই না, অর্থাৎ কাব্যে জীবনের রূপটি নানাভাবে ধরা পড়েছে। ঠিক এইভাবেই অ্যারিস্টটল কথাটা বলেননি ঠিকই, কিন্তু কাব্যতত্ত্বের পাঠক মাত্রেরই মনে না হয়ে পড়ে না যে অ্যারিস্টটল শুধু আনন্দদায়ক বলেই কাব্যকে সম্মানিত করেননি, তাকে মূল্য দিয়েছেন তা জীবনের সার্বজনীন সত্যকে প্রকাশ করে বলে। অ্যারিস্টটল সবচেয়ে স্পষ্টভাবে যেখানে গুরুর বক্তব্যের ত্রুটির প্রতিবাদ করেছেন তা হল শিল্প সৃষ্টির প্রক্রিয়া যেমন অন্য রকম ক্রিয়া থেকে আলাদা, তার বিচারের পদ্ধতিও আলাদা। পঞ্চবিংশ পরিচ্ছেদে কাব্যের সমালোচকদের উদ্দেশ্যে বলেছেন, নির্ভুলতার মানদণ্ড কাব্যে এবং রাজনীতিতে বা অন্যান্য শিল্পকর্মে আলাদা আলাদা। একথা আমরা যুগে যুগে বিভিন্ন সমালোচকের মুখে পুনরুক্ত হতে শুনেছি। একে অন্যভাবে বলা যেতে পারে শিল্পের স্বাধীনতা। প্লেটো বিচার করেছেন সাহিত্য মানুষের চরিত্র গঠনে কতটা সাহায্য করেছে, এবং তিনি দেখেছেন যে চরিত্র গঠনে সাহিত্যের প্রভাব হানিকর। অ্যারিস্টটলও অবশ্যই মানেন যা সমাজের পক্ষে অশুভ, সমাজে তার স্থান হওয়া উচিত নয়। তিনি প্রমাণ করতে চাইলেন সাহিত্যের প্রভাব মূলত শুভ, সাহিত্য মূলত সত্যনির্ভর, এবং সাহিত্য এক ধরনের চিত্ত সংস্কার, আর দ্বিতীয়ত সাহিত্যের বিচার হবে তার নিজস্ব নিয়মে, অন্য কোনো আরোপিত নিয়মে নয়। অধ্যায় ৬। কাব্যতত্ত্বের কমেডি সম্বন্ধে অল্প কয়েকটি কথা বলা হয়েছে। হয়তো লুপ্ত দ্বিতীয় খণ্ডে কমেডির বিস্তারিত আলোচনা ছিল। গীতিকবিতা সম্বন্ধে অ্যারিস্টটল কোনো কথা বলেননি। কাজেই কাব্যতত্ত্ব মূলত মহাকাব্য ও ট্র্যাজেডির আলোচনা। আরও ঠিকভাবে বললে বলা চলে, কাব্যতত্ত্ব শুধু ট্র্যাজেডিরই আলোচনা। মহাকাব্যের কথা উঠেছে ট্র্যাজেডির সঙ্গে তার পার্থক্য ও ঐক্য দেখাবার জন্য এবং শেষ পর্যন্ত ট্র্যাজেডির শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করার জন্য। ট্র্যাজেডি আর মহাকাব্যের গঠন মূলত একই, তবে ট্র্যাজেডি নাটকীয়, মহাকাব্য বর্ণনাত্মক। ট্র্যাজেডিতে আছে দৃশ্যসজ্জা, মহাকাব্যে তার প্রয়োজন নেই। ট্র্যাজেডি লেখা হয় এক ধরনের ছন্দে, মহাকাব্যে ব্যবহার হয় নানা ছন্দ। কিন্তু যিনি ট্র্যাজেডির গঠন কৌশল জানেন, তিনি মহাকাব্যের গঠন কৌশলও জানেন। কারণ মহাকাব্যের সব অঙ্গ আছে ট্র্যাজেডিতে, যদিও ট্র্যাজেডির সব অঙ্গ নেই মহাকাব্যে। কাজেই কাব্যতত্ত্ব এক অর্থে ট্র্যাজেডি তত্ত্ব। কিন্তু এই গ্রন্থের মধ্যে অ্যারিস্টটল নানা মন্তব্য করেছেন যা শিল্পচিন্তার ইতিহাসে গুরুত্বপূর্ণ। তার সেই রকম কয়েকটি বক্তব্যের প্রতি দৃষ্টিপাত করা যেতে পারে। সৌন্দর্য সম্পর্কে বলতে গিয়ে অ্যারিস্টটল মন্তব্য করেছেন, সৌন্দর্য নির্ভরশীল আয়তন ও সৌষম্যের উপরে। আয়তনের অতিব্যাপ্তি এবং অব্যাপ্তি দুই-ই সৌন্দর্যের অন্তরায়। একথা পরবর্তীকালেও বারবার উচ্চারিত হয়েছে বিভিন্ন সৌন্দর্য তাত্ত্বিকের দ্বারা। এমনকি আধুনিক কবি কিংবা চিত্রকর যখন আমাদের প্রচলিত সৌন্দর্যবোধে আঘাত দিতে চান, তিনি আঘাত দেন আমাদের অভ্যস্ত সৌষম্যবোধে, তাদের আপাত সামঞ্জস্যহীনতার অন্তরালে, কিংবা বহু ব্যবহৃত সৌষম্যবোধের প্রতি আঘাতের অন্তরালেও সৌষম্যবোধের ধারণা অন্তঃসায়ী। নবীন কবি ও চিত্রকর একটি সুষমাবোধকে ভেঙে সৃষ্টি করেন নতুন সুষমাবোধের। আবার যখন সেই সুষমাবোধ স্থানচ্যুত পেতে চায়, তখন আসে নতুন কবি, নতুন চিত্রকর। তারা এই সুষমাবোধকে ভাঙেন, নতুন করে কিছু গড়েন বলে। কাজেই সৌষম্যবোধ
সৌষম্যবোধ থেকে যাচ্ছে, শুধু তার রূপটা যাচ্ছে পাল্টে। আয়তনের যে প্রসঙ্গ তুলেছেন অ্যারিস্টটল, তা আমাদের ইন্দ্রিয়ের সীমার দ্বারা নিয়ন্ত্রিত। আয়তন বলতে বুঝতে হবে সমগ্রতার একটা ধারণা। প্রজাপতি সুন্দর, পিঁপড়েও সুন্দর, আবার অতিকায় হাতিও সুন্দর। তাদের আয়তনকে অনুভব করি আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে। অ্যারিস্টটল বলেছেন, 1000 মাইল লম্বা একটি জন্তুকে আমাদের ধারণার মধ্যে আনতে পারি না, যেমন পারি না অতি ক্ষুদ্র কোনো জন্তুর আয়তন। কিন্তু অতিকায়ত্ত যদি ইন্দ্রিয় সীমার মধ্যে একটি ধারণার রূপ নেয়, তাহলেই অবশ্য তাকে সীমাবদ্ধ আয়তন হিসেবে গ্রহণ করতে পারি। অ্যারিস্টটলের দ্বিতীয় মূল্যবান কথা হল শিল্পের বিভিন্ন অঙ্গের মধ্যে জৈবিক ঐক্য। এই জৈবিক ঐক্যের প্রতি আমাদের দেশের আলংকারিকেরা বিশেষ জোর দেননি। রামায়ণ, মহাভারত এবং ইলিয়াদ ওডিসির গঠনের তুলনা করলে দেখা যাবে সংস্কৃত মহাকাব্য দুটিতে জৈবিক ঐক্য শিথিল, এবং সেজন্য আমাদের আলংকারিকেরা বিশেষ চিন্তিত হননি। কিন্তু অ্যারিস্টটলের কাছে এই ঐক্য অত্যন্ত গুরুতর। রচনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যেকের সঙ্গে যুক্ত। স্বতন্ত্রভাবে আস্বাদ্য হওয়াটাই যথেষ্ট নয়, সমগ্রের অন্তর্গত হওয়া দরকার। কাব্যে উপকাহিনীগুলি হবে নিবিড়ভাবে মূল কাহিনীর সঙ্গে যুক্ত। যদি তা না হয় তবে উপকাহিনীগুলি পরিত্যাজ্য। কোরাস সম্পর্কেও বলেছেন, কোরাস হবে নাটকের বিশিষ্ট চরিত্র। তা না হলে কোরাস নাটকের সমগ্রতার মধ্যে শিথিলতার সৃষ্টি করবে, এবং সেই জন্যই তিনি ইউরিপিডিসের নাটকে কোরাস ব্যবহার সম্বন্ধে খুব সুখী হতে পারেননি। যদিও এক অর্থে কাব্যতত্ত্ব, ট্র্যাজেডি তত্ত্ব, বৃহত্তর অর্থে কাব্যতত্ত্ব, শিল্প, নির্মাণ কৌশলের আলোচনা, পটস সম্ভবত সেই জন্যই তার কাব্যতত্ত্বের বাদের নাম দিয়েছেন দ্য আর্ট অব ফিকশন। প্রকৃতপক্ষে শুধু ট্র্যাজেডি বা মহাকাব্য নয়, যে কোনো কাহিনী নির্ভর রচনার, যেমন আধুনিক কালের উপন্যাসের গঠনও অ্যারিস্টটলের সূত্র অনুসারে অন্তত আংশিক বিচার করা সম্ভব। ট্র্যাজেডিতে তো বটেই, মহাকাব্যেও অ্যারিস্টটল বলেছেন, রচয়িতা চরিত্রগুলিকে আমাদের সামনে এনে দিয়ে দূরে সরে দাঁড়ান, ঘটনাগুলি আপন বেগে ঘটতে থাকে। হোমারের লেখায় অ্যারিস্টটল এই ধর্ম লক্ষ্য করেছেন। লেখক নিজের জবানিতে বেশি কথা বলেননি, কিন্তু যে উপন্যাসে লেখক ব্যাখ্যাতা বা বিশ্লেষক, সে উপন্যাস বিচারে অ্যারিস্টটলের সূত্র কতটা প্রযোজ্য। মাদাম বোভারি কিংবা আনা কারেনিনা কিংবা ধরা যাক পথের পাঁচালীর মতো রচনার ক্ষেত্রেও কি এই সূত্র প্রযোজ্য? বলাই বাহুল্য, অ্যারিস্টটল এই ধরনের রচনার কথা কল্পনাও করতে পারেননি। তার সাহিত্য চিন্তার মধ্যে এই ধরনের রচনার গঠন কৌশল সম্বন্ধে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাবে না। তার অভিপ্রায় হয়তো এই ধরনের রচনা বিচারে কিছু পরিমাণে সহায়ক। অভিপ্রায় কি? চরিত্রগুলি যা বলে, যা করে, তার যে ফলশ্রুতি। কিন্তু চরিত্রগুলি যা ভাবে, তার স্থান কোথায়? অ্যারিস্টটল এ সম্বন্ধে আলাদা করে বলেননি। অথচ চরিত্র যা কবে, তা হয় তার ভাবনারই রূপ, অথবা ভাবনা সেই ক্রিয়া সঞ্জাত। অতএব চিন্তা ও ভাবনা কর্মের সঙ্গেই কার্যকারণে গাথা, এবং বৃহত্তর অর্থে তা অভিপ্রায়ের আওতায় পড়ে। কিন্তু যে লেখক নিজেই চরিত্রের আচরণ ব্যাখ্যা করেন, তার চেয়ে যে লেখক চরিত্রগুলিকে ছেড়ে দিয়ে নিজে দূরে সরে দাঁড়ান, তার প্রতি অ্যারিস্টটলের শ্রদ্ধা বেশি। আমরাও কি দেখিনি অধিকাংশ ক্ষেত্রে লেখকের নিজের কথা কাহিনীতে কিভাবে জায়গা জুড়ে বসে, এবং আমরা জানি বহু উপন্যাসের ব্যর্থতার কারণও সেইখানে নিহিত। অ্যারিস্টটলের ইচ্ছে হলো চরিত্রের আচরণের ব্যাখ্যা কাহিনীর মধ্যে নিহিত থাকবে, লেখকের ব্যাখ্যা অপ্রয়োজনীয়। কাহিনী এবং চরিত্র সম্পর্কে অ্যারিস্টটলের দুইটি সূত্র বিশেষ মূল্যবান: অনিবার্যতা এবং সম্ভাব্যতা। কাহিনীর প্রত্যেকটি ঘটনা, চরিত্রের প্রত্যেকটি আচরণ কাহিনীর ভেতর থেকে উদ্ভূত হবে, বাইরে থেকে চাপিয়ে দেওয়া হবে না। শুধু অতিপ্রাকৃত বা অলৌকিক প্রসঙ্গ বাদ দেওয়াই যথেষ্ট নয়। কাহিনীর পক্ষে অসম্ভাব্য প্রসঙ্গ মাত্রই ক্ষতিকর। কাহিনীতে যা কিছু হঠাৎ, যা কিছু ঘটনাসূত্রে জাত নয়, তাই অসম্ভব।
এক ধরনের দৈবিক ঘটনা। বহু সময়েই নিপুণ কাহিনীকারদের বিরুদ্ধেও এই অনিবার্যতা ও সম্ভাব্যতার সূত্রে আমরা আপত্তি জানাই। শুনেছি জলধর সেনের কোনো এক উপন্যাসে সমস্যা যখন জটিল হয়ে উঠেছে, তখন উপন্যাসের নায়ক সর্পাঘাতে মারা যান। শরৎচন্দ্র এই দুর্ঘটনার সম্ভাব্যতা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করলে লেখক নাকি জবাব দিয়েছিলেন, কেন, সাপে কি মানুষকে কামড়ায় না? অবশ্যই সর্পাঘাতে একটি অতি বাস্তব ঘটনা, কিন্তু শরৎচন্দ্রের আপত্তি ছিল যে সর্পাঘাত ওই ক্ষেত্রে অনিবার্য নয়, এবং সেই কারণেই অসম্ভব। শিল্পের একটা নিজস্ব নিয়ম আছে। হামফ্রে হাউস আরও এক পদক্ষেপ এগিয়ে এসে বলেছেন, এটা শুধু শিল্পেরই নিয়ম নয়, ব্যাপক অর্থে জীবনেরই নিয়ম। স্ত্রীর সঙ্গে স্বামীর গুরুতর কলহের পরে হঠাৎ রাস্তায় বেরিয়ে স্বামী গাড়ি চাপা যদি পড়েন, সেটা যে একেবারেই অসম্ভব ঘটনা এমন নয়। তবে জীবনে এ ধরনের ঘটনাকেও আমরা বলি আকস্মিক এবং সৌভাগ্যবশত, সব সচরাচর ঘটে না। ঠিক সেই রকমই একটি নারী তার সন্তানদের হত্যা করার পর স্বর্গ থেকে রথ নেমে এসে তাকে নিয়ে চলে যায় না, এবং জীবনে এরকম ঘটনা বলেই সাহিত্যেও তাদের আবির্ভাব আমাদের পীড়িত করে। হামফ্রে হাউস তাই বলতে চান, কাব্যের অনিবার্যতা ও সম্ভাব্যতার ধারণা মূলত জীবনের অভিজ্ঞতা সঞ্জাত। অবশ্যই এতে কোনো দ্বিমত নেই যে মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকেই এর জন্ম। সম্ভাব্যতা ও অনিবার্যতার বিধি নিরূপণের কাজ করে বলেই কাব্যের মধ্যে তাকে খুঁজি। যেখানে জীবনে তার ব্যতিক্রম দেখি, সেখানে মানুষের কিছু করার নেই। কিন্তু কাব্য গঠনে মানুষের, যার স্রষ্টা, যখন সেই নিয়মের ব্যতিক্রম, তা জীবনের মূল শৃঙ্খলার প্রতি বিশ্বাসহীনতার প্রকাশ যদি নাও হয়, সুশৃঙ্খল সুষমাময় জীবন সৃষ্টি করার অক্ষমতার প্রকাশ নিশ্চয়ই। কাহিনীর গঠন সম্বন্ধেও অ্যারিস্টটলের বক্তব্য বিশেষভাবে অনুধাবনযোগ্য। তিনি যে শব্দটি ব্যবহার করেছেন, সেই মুথোস শব্দটির অর্থ যদিও গল্প, কথাবস্তু, কিন্তু তাকে যেভাবে প্রয়োগ করেছেন তাতে স্পষ্ট বোঝা যায় আধুনিক কালে আমরা যাকে প্লট বলি তার কথাই তিনি বলেছেন। প্লট গড়ে তুলতে হবে, গল্পের অমসৃণতা বা অসঙ্গতি থাকবে না প্লটে। প্লট হবে সুচিন্তিত, সুগঠিত এবং সুনিরূপিত। তার থাকবে আদি, মধ্য এবং অন্ত, আপনাতেই আপনি সম্পূর্ণ। গ্রিক ট্র্যাজেডি যেহেতু পরম্পরাগত গল্প নির্ভর, সেই জন্যই বিশেষ করে সতর্ক করে দিয়েছেন অ্যারিস্টটল। কাহিনীর আরম্ভ হবে এমন একটি বিন্দু থেকে যার পূর্ববর্তী ঘটনা জানা আমাদের পক্ষে আবশ্যিক নয়। অর্থাৎ কাহিনী বা প্লটের আরম্ভ যে গল্পের শুরু থেকে হবে এমন কোনো মানে নেই। হোমার যে গল্প অবলম্বন করে তার প্লট বা কাহিনী রচনা করতেন, সেই গল্পের পুরোটা তিনি আমাদের বলেননি। তার কাহিনী শুরু হয়েছে বিশেষ একটি বিন্দু থেকে, তার আগের ঘটনা না জানায় কিছু এসে যায় না। কাহিনীতে যেখানে পরিবর্তন শুরু হয়, তার মতে চরিত্রের ভাগ্যবদল, সেই হলো কাহিনীর মধ্যভাগ। আর যেখানে সেই ভাগ্যের পরিবর্তন সমাপ্ত, সেখানেই কাহিনীর যথার্থ এবং যুক্তিসঙ্গত সমাপ্তি। কাহিনীকেই অ্যারিস্টটল বলেছেন ট্র্যাজেডির সর্বপ্রধান অঙ্গ। কাহিনী ট্র্যাজেডির আত্মা। আধুনিকেরা হয়তো অনেকেই একথা স্বীকার করতে চাইবেন না, বিশেষত চরিত্রের চেয়েও কাহিনীর গুরুত্ব বেশি একথায় অনেকেই সায় দেবেন না। অনেকের মতে চরিত্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ, চরিত্রের বিকাশের জন্য কাহিনী একটা অবলম্বন মাত্র। হয়তো অনেক ক্ষেত্রেই তাই। বিশেষত আধুনিক অনেক উপন্যাসে বা নাটকে চরিত্রই প্রধান, গল্প একটা অবলম্বন। অ্যারিস্টটল কিন্তু কাহিনীকে একটা অবলম্বন, একটা নিমিত্ত মাত্র দেখতে চাননি। কাহিনী পূর্ণতা পাচ্ছে চরিত্র, অভিপ্রায় এবং ভাষার মধ্যে দিয়ে। সব মিলিয়ে যা গড়ে উঠেছে তাই কাহিনী। কাহিনী একটা বিশেষ ক্রিয়ার অনুকরণ। কাহিনীর মধ্যেই সেই ক্রিয়াকে দেখেছি। চরিত্র সেই ক্রিয়ার সংগঠক, গ্রাহক, আর চরিত্র সেই ক্রিয়ার দ্বারাই নিয়ন্ত্রিত, বিবর্তিত। আর সেই সমস্ত সংগঠন, সমস্ত বিবর্তনকে ধরে আছে কাহিনী। তাই কাহিনী এত গুরুত্বপূর্ণ। সাহিত্য বিচারে আর একটি ব্যাপারের প্রতি অ্যারিস্টটল পাঠক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছেন, তা হলো ভাষার ব্যবহার।
ভাষা সম্পর্কে সচেতনতা এবং সতর্কতা কাব্যতত্ত্বের একটি বড় অংশ। 3টি পরিচ্ছেদে তিনি ভাষা সম্বন্ধে আলোচনা করেছেন। একবিংশ এবং পঞ্চবিংশ পরিচ্ছেদের কিছু অংশ। এর মধ্যে বিংশ পরিচ্ছেদের বিশেষ কোনো মূল্য আজকের পাঠকের কাছে নেই। ভাষা চিন্তার ইতিহাসে যারা কৌতূহলী তারা অবশ্য এই পরিচ্ছেদে অ্যারিস্টটলের ব্যাকরণ চিন্তার কিছু পরিচয় পাবেন। কিন্তু অন্য দুটি পরিচ্ছেদে অ্যারিস্টটল ভাষারীতি সম্বন্ধে যা বলেছেন এর চেয়ে মৌলিক কথা আর কেউ বলেননি। শার্ল বোদলেয়ার রীতিবাদ কিংবা আধুনিক কালের প্রাক-গোষ্ঠীর চিন্তা অবশ্যই অনেক বেশি পরিশীলিত, কিন্তু অ্যারিস্টটলের চিন্তার মৌলিকতাকে কেউ ছাড়িয়ে যেতে পেরেছেন বলে মনে করি না। যেমন কাহিনী গঠনের ব্যাপারে অ্যারিস্টটল স্বীকার করেছেন কবির স্বাধীনতা, তেমনি রচনাশৈলীতে সমর্থন করেছেন কবির স্বাধীনতা। কবি প্রচলিত অপ্রচলিত দেশি বিদেশি সব শব্দ ব্যবহার করবেন, কবি নতুন শব্দ তৈরি করবেন, অলঙ্করণ করবেন তার ইচ্ছে মতো তার প্রয়োজন অনুসারে। অন্যান্য আলংকারিকদের সঙ্গে অ্যারিস্টটলের এইখানে সবচেয়ে বড় তফাৎ, অনেকে তালিকা তৈরি করে দিয়েছেন কি লিখতে হবে, কি লেখা বারণ, কি ধরনের বর্ণনা চাই, কি রকম গুণ চাই নায়কের। অ্যারিস্টটল শৃঙ্খল রচনা করেননি, তিনি দেখেছেন কবির উদ্দেশ্য, কাব্যের প্রয়োজন, কবিকে কিছু বলতে হবে, সেই বলার সময় কবি অবশ্যই এমন মাধ্যম বেছে নেবেন যাতে পাঠক তার কথা বুঝতে পারেন। যদি কবি তা না করেন তাহলে পাঠক বিপন্ন হবেন, কবিও ব্যর্থ হবেন। এটা তো সহজ কথা, কিন্তু তার অর্থ তো নয় যে কবি চিরাচরিত মাধ্যমেই চলবেন। তাই ভাষার ক্ষেত্রকে বিস্তারিত করতে পারেন, ভাষার সম্ভাবনাকে ব্যবহার করতে পারেন, অর্থের সীমানাকে নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট করে দিতে পারেন, কিংবা অনির্দিষ্ট অস্পষ্ট সীমানাকে করতে পারেন প্রত্যক্ষ ও স্পষ্ট। অ্যারিস্টটল উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে একটি কবিতা দুভাবে লেখা যেতে পারে, অর্থ বা লোকে যাকে অর্থ বলে তাকে তা মোটামুটি ঠিক থাকে, কিন্তু হানি হয় সৌন্দর্যের, তাৎপর্যের, কাব্যের সমগ্র শরীরের। অর্থাৎ অ্যারিস্টটলের বক্তব্যটি আধুনিক পরিভাষায় বলা চলে রীতি, এক বিশেষ ধরনের ভাষা নির্বাচন। কবি তার অভিপ্রায় অনুসারে শব্দ নির্বাচন করেন, পদ রীতি নির্বাচন করেন, তার পরিবর্তনে সমগ্র কাব্যেই পরিবর্তন আসে। অর্থাৎ ভাষারীতি একটা পরিচ্ছদ মাত্র নয়, ভাষা সাহিত্যের মাধ্যম, কিন্তু ভাষারীতি একটি উপাদান। 7ম অধ্যায়। অ্যারিস্টটলের সাহিত্য চিন্তার অন্যান্য দিকগুলির পরিচয় নেবার আগে একটা কথা বলা দরকার। অ্যারিস্টটলকে অনেক সময় অনেকের বক্তব্যের জন্য দায়ী করা হয়, আদৌ যা অ্যারিস্টটলের নয়। সেই রকম একটি হলো নাটকের 3টি ঐক্য। 6ষ্ঠ, 7ম, 8ম পরিচ্ছেদে পড়লে দেখা যাবে অ্যারিস্টটল একাধিকবার বলেছেন যে ট্র্যাজেডির ক্রিয়ার মধ্যে একটি গভীর ঐক্য থাকা প্রয়োজন। এই ঐক্য আসে প্রথমত কাহিনীর সঙ্গীত থেকে, কিন্তু শুধু কাহিনীর গঠন থেকে নয়। ট্র্যাজেডির আবেদনের মূলে আছে ক্রিয়ার ঐক্য। সপ্তদশ পরিচ্ছেদে বলা হয়েছে কাহিনী গড়ার সময় সে কাহিনী প্রচলিত বা উদ্ভাবিত যাই হোক না কেন, প্রথমে তার রূপরেখাটি চিহ্নিত করে নিতে হবে, তারপরে উপকাহিনী দিয়ে তাকে ভরে তুলতে হবে। এই যে রূপরেখাটি, তাকে ব্যক্তিগত এবং সাময়িকতার থেকে সরিয়ে আনতে হবে বিশ্বগত অনুভূতি দিয়ে। কাহিনী কোনো বিশেষ ব্যক্তির নয়, তা কোনো বিশেষ ঘটনা নির্ভর নয়। এই বিশ্বজনীনতার জন্ম ক্রিয়ার ঐক্য থেকে। ইতিহাসে পাই ব্যক্তির জীবনের ঘটনাবলীর কালানুক্রমিক বিবরণ। ট্র্যাজেডির ব্যক্তি সম্বন্ধে ততটুকু বলে যতটা একটা বিশেষ অনুভূতির জাগরণের জন্য দরকার। প্রচলিত বা উদ্ভাবিত যাই হোক না কেন, প্রথমে তার রূপরেখাটি চিহ্নিত করে নিতে হবে, তারপরে উপকাহিনী দিয়ে তাকে ভরে তুলতে হবে। এই যে রূপরেখাটি, তাকে ব্যক্তিগত এবং সাময়িকতার থেকে সরিয়ে আনতে হবে বিশ্বগত অনুভূতির মধ্যে। কাহিনী কোনো বিশেষ ব্যক্তির নয়, তা কোনো বিশেষ ঘটনা নির্ভর নয়। এই বিশ্বজনীনতার জন্ম ক্রিয়ার ঐক্য থেকে। ইতিহাসে পাই ব্যক্তির জীবনের ঘটনাবলীর কালানুক্রমিক বিবরণ।
ট্র্যাজেডি ব্যক্তি সম্বন্ধে ততটুকুই বলে যতটা একটা বিশেষ অনুভূতির জাগরণের জন্য দরকার। সেই জন্য অষ্টম পরিচ্ছেদে এরিস্টটল বলেছেন, অনেকে ভেবে থাকেন যে একটি নায়কের কথা হয় বলেই বুঝি কাহিনীতে ঐক্য আসে, কিন্তু তা আদৌ নয়। ত্রয়োবিংশ অধ্যায়ে মহাকাব্য প্রসঙ্গে অ্যারিস্টটল আবার এই কথা বলেছেন। অ্যারিস্টটলের বক্তব্য হল একটি বিশেষ ক্রমে বা পদ্ধতিতে সাজানো ঘটনা, যার লক্ষ্য হল একটি বিশেষ অনুভূতির সৃষ্টি, একটি সম্পূর্ণ ক্রিয়ার সৃষ্টি। একটি সম্পূর্ণ ক্রিয়া থেকে সৃষ্টি হয় একটি স্বয়ংসম্পূর্ণ অনুভূতি ও ভাবনার জগৎ। এই সম্পূর্ণতাকে তিনি বলেছেন ক্রিয়ার ঐক্য। ক্রিয়ার ঐক্যের সঙ্গে কালের ঐক্য জড়িত। পঞ্চম পরিচ্ছেদে অ্যারিস্টটল বলেছেন, ট্র্যাজেডির কালসীমা সূর্যের একটি আবর্তন বা ওই পরিমাণ সময়ের মধ্যে আবদ্ধ। সূর্যের একটি আবর্তনের অর্থ হল 24 ঘন্টা, কিন্তু পরবর্তীকালে রেনেসাঁসের সময় থেকে সমালোচকেরা ব্যাখ্যা দিয়েছিলেন যে এর অর্থ হল 12 ঘন্টা। 12 ঘন্টাই হোক আর পুরো দিন হোক, অ্যারিস্টটল কিন্তু কখনোই 24 ঘন্টাকে চরম সীমা বলে ঘোষণা করেননি। পরবর্তীকালে সমালোচকেরা কালের ঐক্যকে যান্ত্রিকভাবে ব্যাখ্যা করেছিলেন। অ্যারিস্টটলের কথাটা ছিল মহাকাব্য ও ট্র্যাজেডির দৈর্ঘ্য প্রসঙ্গে। মহাকাব্যে যে সময় ব্যবহৃত হয় তা সাধারণত দীর্ঘ। ইলিয়াদ ও ওডিসিতে যেমন প্রায় 50 দিন, নাটকে সাধারণত 1 দিনের ঘটনা বলা হয়। কিন্তু সব সময় তা নয়। যেমন এরিপিডিসের সাপ্লাস প্লায়ান্টাস নাটকে কাল পরিমাণ প্রায় 10 দিনের। আর স্থানের ঐক্য সম্বন্ধে অ্যারিস্টটল কিছুই বলেননি। তিনি কোথাও বলেননি যে ঘটনা এক স্থানেই ঘটতে হবে বা ট্র্যাজেডির ক্রিয়ার স্থান একটি। মনে রাখা ভালো যে গ্রিক রঙ্গমঞ্চে কোনো যবনিকা ছিল না এবং নাটকের অভিনয়ের সময় সারাক্ষণই কোরাসের দল উপস্থিত থাকত। দৃশ্যত ঘটনাটি একটি স্থানেই ঘটত, কিন্তু আজাক্স এবং এউমেনিডেস নাটকে তার ব্যতিক্রম ঘটেছে, সেখানে স্থানান্তরের কথা আছে। আসলে কাব্যতত্ত্বের ইতালীয় সম্পাদক ও সমালোচক কাস্তেলভেত্রো, যিনি 1570 খ্রিস্টাব্দে কাব্যতত্ত্বের একটি সংস্করণ প্রকাশ করেছিলেন, তিনি এই তথাকথিত ত্রয়ী ঐক্যের কথা বলেন। তার আগে অবশ্য রেনেসাঁসের সময়েও ত্রয়ী ঐক্যের কথা প্রচলিত হয়েছিল। ফিলিপ সিডনি তার কাব্যের সপক্ষে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি অথবা দ্য ডিফেন্স অফ প্রেজেন্স পোয়েজ 1995 গ্রন্থে ওই তত্ত্বটি গ্রহণ করেছিলেন। জনসন ভোলপনি নাটকে ত্রয়ী ঐক্য মানা হয়েছে বলে খুশি হয়েছিলেন। এমনকি মিল্টনও ত্রয়ী ঐক্যের সমর্থক ছিলেন। তারপর ফরাসি একাডেমিও এই যান্ত্রিক সূত্রটিকে গ্রহণ করেন এবং সমর্থন করেন। কিন্তু এই ত্রয়ী ঐক্যের প্রতিবাদ করেন ড্রাইডেন, এবং শেষ পর্যন্ত জনসনও স্বীকার করেন যে ত্রয়ী ঐক্যের যান্ত্রিক প্রয়োগ অপ্রয়োজনীয় এবং অবাঞ্ছনীয়। পরবর্তীকালে অ্যারিস্টটলের যে সব উক্তির জন্য বিপন্ন বোধ করেছে, তার মধ্যে সবচেয়ে জটিল হল ক্যাথারসিস প্রসঙ্গ। এই শব্দকে অবলম্বন করে নানারকম ব্যাখ্যা করে উঠেছে। দীর্ঘকাল পণ্ডিতদের মধ্যে নানা মত বিরোধিতা দেখা দিয়েছে। কাব্যতত্ত্বের আলোচনায় ক্যাথারসিস প্রসঙ্গটি সম্বন্ধে 2-1টি কথা তাই বলা নিতান্ত প্রয়োজন। এই শব্দটির ব্যাখ্যা হয়েছে মূলত শব্দ দুটির প্রধান অর্থকে অবলম্বন করে। শব্দটির একটি অর্থ হল চিকিৎসা শাস্ত্রগত দেহের পরিশোধন, আর একটি অর্থ হল নৈতিক বা ধর্মীয় পবিত্রীকরণ, পরিমার্জন, শুদ্ধি। অ্যারিস্টটল চিকিৎসকের পুত্র। চিকিৎসা শাস্ত্রে তার জ্ঞান ছিল যথেষ্ট, আগ্রহ ছিল গভীর। জীবতত্ত্ব নিয়ে তিনি গ্রন্থ রচনা করেছেন। এমনকি কাব্যতত্ত্বেই তিনি চিকিৎসা শাস্ত্র এবং জীবতত্ত্ব নির্ভর উপমা ও রূপক ব্যবহার করেছেন। কাজেই কারো কারো মতে অ্যারিস্টটল এই শব্দটিকে চিকিৎসা শাস্ত্রের পরিভাষা হিসেবেই ব্যবহার করেছেন। মুশকিল হয়েছে এই যে অ্যারিস্টটল যখনই কোনো পারিভাষিক শব্দ ব্যবহার করেন তখনই তার ব্যাখ্যা করেন, কিন্তু ক্যাথারসিস সম্বন্ধে তিনি নীরব। তার একটা কারণ হতে পারে যে তিনি এর ব্যাখ্যার প্রয়োজন বোধ করেননি,
আর একটা কারণ হতে পারে যে ব্যাখ্যা করেছিলেন, কিন্তু সে ব্যাখ্যা আমাদের হাতে পৌঁছায়নি। কিন্তু ষষ্ঠ পরিচ্ছেদটি মোটামুটি সুগঠিত, ব্যাখ্যাটি লুপ্ত হয়ে গেছে বলে মনে হয় না। তবে জোর করে কিছুই বলা চলে না। ইতিপূর্বে অবশ্য তার নগরনীতি রাজনীতি গ্রন্থে ক্যাথারসিসের কথা ছিল। সঙ্গীত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে দেখা যায় অনেক ব্যক্তি ধর্মীয় উন্মাদনার মধ্যে কাটান। এই উন্মাদনাকে জোর করে রুদ্ধ করা ঠিক নয়, তাতে রুদ্ধ আবেগে আরও শক্তিশালী হয়ে ওঠে। দরকার হলে এই উন্মাদনার বহির্গমন, তার ফলে আবেগ পরিমিত হতে পারে এবং ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় সঙ্গীত মনের এইসব আবেগের নিষ্ক্রমণে সাহায্য করে। প্রবল উন্মাদনার নিবৃত্তি ঘটে প্রচণ্ড সঙ্গীতে, অর্থাৎ এক ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা। স্কাইনো ইতালীয় ভাষায় এই অংশটি একটি টীকা প্রস্তুত করেছিলেন। বাইওয়াটার তার একটি প্রবন্ধে সেটি সম্পূর্ণ তুলে দিয়েছেন। তার থেকে আমরা জানি যে স্কাইনো 4টি সূত্র তৈরি করেছিলেন। আবেগ দেহের মূল উপাদানগুলি বা হিউমার এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। সঙ্গীত দেহের বিশেষ বিশেষ হিউমারের উপর প্রতিক্রিয়াশীল। সঙ্গীত দেহের অবাঞ্ছনীয় উপাদানকে বহিষ্কার করে। সঙ্গীত সেই অর্থে এক ধরনের ঔষধ, এবং সেই ওষুধের প্রয়োগের ফলে আবেগের ভার কমে গিয়ে মনে আসে শান্তি ও পরিতৃপ্তি। রেনেসাঁসের সময় এই ছিল ক্যাথারসিসের ব্যাখ্যা। এই ব্যাখ্যাই মিল্টন গ্রহণ করেছিলেন এবং ঊনবিংশ শতাব্দীতে ওয়েল এবং বার্নেস এই ব্যাখ্যার প্রচার করেছিলেন। নগরনীতি বা রাজনীতি গ্রন্থে ক্যাথারসিস প্রসঙ্গে শব্দগুচ্ছের প্রয়োগ করা হয়েছে। রিভা হলো অনির্দিষ্টবাচক সর্বনাম, যার অর্থ কেউ বা কিছু, এর কর্মকারকের রূপ। বুচার এই যুক্তিতেই বলেছেন ক্যাথারসিস সর্বক্ষেত্রে এক ধরনের নয়, অর্থাৎ ক্যাথারসিস ভিন্ন ভিন্ন হতে পারে। সেই জন্য কাব্যতত্ত্বের পদগুচ্ছের প্রতি দৃষ্টি নির্দেশ করে এই শব্দগুলো বলেছেন। এর কর্মকারকের রূপ এবং হলো ক্লেবলিঙ্গ নির্দিষ্টবোধক আর্টিকেলের বহুবচনের সম্বন্ধ পদের রূপ। সুতরাং অর্থ দাঁড়ালো এইসব অনুভূতিগুলির ক্যাথারসিস। বাইওয়াটার এবং অন্যান্য অনেকে এই অংশের মানে করেছেন এই রকম: অনুভূতির অর্থাৎ করুণা ও ভীতি ছাড়াও সমজাতীয় অনুভূতি নাম ক্যাথারসিস। বুচার বলেছেন যে এখানে অ্যারিস্টটল একটি বিশেষ ধরনের ক্যাথারসিসের কথা বলেছেন এবং তা নিছক চিকিৎসা শাস্ত্রের পরিশোধন নয়। ধর্মীয় উন্মাদনার ক্ষেত্রে এক ধরনের এবং কাব্য উপভোগের ক্ষেত্রে আরেক ধরনের ক্যাথারসিসের কথা বলেছেন। কাব্যের ক্ষেত্রে শুধু আবেগের নির্গমন মাত্র নয়, আবেগের পরিমার্জনার কথাও জড়িত। বাইওয়াটারের মতে অ্যারিস্টটলের বক্তব্য হলো, করুণা ও ভীতি আবেগ মানুষের প্রকৃতিতে আছে এবং কোনো কোনো ক্ষেত্রে অস্বস্তিকর ভাবেই আছে। সেই জন্যই ট্র্যাজেডির উত্তেজনা একটি প্রয়োজন বিশেষ এবং এক অর্থে সকলের পক্ষেই ভালো। এর কাজ ওষুধের মতো। পুঞ্জীভূত আবেগের মোক্ষণ হলে চিত্ত স্বস্তি পায়, লঘু হয়। এই স্বস্তি অতি প্রার্থিত, সেই জন্যই এই স্বস্তি লাভের প্রক্রিয়ার মধ্যে আছে এক হিতকারী আনন্দ। লুকাসও স্পষ্টই বলেছেন যে ক্যাথারসিসের একটি অর্থ, যার সেই অর্থ চিকিৎসা শাস্ত্রের, এবং সেজন্য তিনি অ্যারিস্টটলের তত্ত্বকে ধিক্কার দিয়ে বলেছেন নাট্যশালা হাসপাতাল নয়। আর এর নৈতিক ব্যাখ্যার সম্ভাবনাকে ব্যঙ্গ করে বাইওয়াটারও বলেছেন নাট্যশালা স্কুল নয়। অবশ্যই আনন্দ পেতে মানুষ নাট্যশালায় যায় এবং সেই আনন্দ একটা বিশেষ আনন্দ, স্বতন্ত্র আনন্দ। ট্র্যাজেডির ভীতি ও করুণা অন্তত এই দুটি প্রধান আবেগকে জাগিয়ে তোলে, আর সেই জাগরণেই মনে আনন্দ আসে। যদি বলি যে অ্যারিস্টটল দর্শকদের মানসিক রোগী হিসেবে দেখেছেন আর এক ধরনের চিকিৎসা মাত্র, তাহলে কাব্যতত্ত্বকে একটি হাস্যকর গ্রন্থ বলতে হয়। একটি রূপকের মধ্য দিয়ে অ্যারিস্টটল বলতে চেয়েছেন যে আমাদের মনের মধ্যে নিহিত আবেগের জাগরণ ট্র্যাজেডির একটা বড় কাজ। জীবনে যে আমাদের বিচলিত করে, উত্তেজিত করে, তা ট্র্যাজেডির মধ্যে দিয়ে উদ্বুদ্ধ হলে মনে আনে প্রশান্তি ও স্নিগ্ধতা। সাহিত্যের আনন্দের জন্ম এই আবেগের জাগরণের এবং আবেগের প্রশান্তি থেকে, অর্থাৎ কাব্যের আবেগময়তা অ্যারিস্টটলের কাছে গুরুত্বপূর্ণ।
যে আবেগের উজ্জীবনের জন্য প্লেটো কাব্যবিরোধী, অ্যারিস্টটল সেই কারণেই কাব্যকে অভিনন্দন জানাচ্ছেন। কাব্যতত্ত্বে আর একটি শব্দ এবং সূত্র বহু বিতর্কের মূলে, সেটি হলো অনুকরণ। অ্যারিস্টটল যখন বললেন সমস্ত শিল্পই অনুকরণ, তখন তিনি কোনো নতুন কথা বলেননি, তার আগেও এই কথা অন্যে বলেছেন। কিন্তু অন্যদের সঙ্গে তার তফাৎ ছিল বৈকি। প্লেটো অনুকরণ বলতে বুঝিয়েছিলেন নকল, অ্যারিস্টটল বুঝিয়েছেন সৃষ্টি। অর্থাৎ কবিকে গড়তে হয়। গ্রিক ভাষায় কবি শব্দের অর্থ হলো নির্মাতা। কবি জীবনের অনুকরণ করেন কথাটার মানে দাঁড়ায় জীবনকে অবলম্বন করে তিনি গড়েন। হয় জীবন যেমন, কিংবা জীবন যেমন সম্ভব, কিংবা জীবন যেমন হওয়া উচিত। বলাই বাহুল্য, নিছক নকল নিবিশিতে তা সম্ভব নয়। অ্যারিস্টটলের বক্তব্যের দুটি স্তর, একটি অবশ্য অনুকরণ বলতে যা বোঝায় দ্রব্যষ্ঠ চতুর্থ পরিচ্ছেদে, অর্থাৎ মূল্যের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে মূলের সঙ্গে সাদৃশ্য বজায় রেখে পুনরায় গড়া। আর একটি হলো সৃষ্টি, অর্থাৎ প্রকৃতি বা মূলের নকল নয়, প্রকৃতির নিয়মের অনুকরণ। প্রকৃতির নিয়মের লঙ্ঘন হলেই অনুকরণ ব্যর্থ। এই কারণে তিনি কাব্যে অতিপ্রাকৃতির বিরোধী। যদি বাস্তবে নাও ঘটে থাকে আপত্তি নেই, কিন্তু যদি ঘটনা সম্ভাব্য হয়, কাহিনীর ভিতরের যুক্তিজালের মধ্যে দিয়ে অনিবার্য হয়ে ওঠে, তাহলেই তাকে সত্য বলে মানব। অধ্যায় ৮। ট্র্যাজেডির ৬টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ দৃশ্য। অ্যারিস্টটল দৃশ্যকে সাহিত্যের আলোচনায় খুব গুরুত্ব দিতে চাননি। বলেছেন দৃশ্য মূলত প্রয়োজনীয় অঙ্গ, কিন্তু সাহিত্যের অঙ্গ হিসেবে দেখতেও বাধা নেই যদি দৃশ্যকে কল্পনা করতে পারি। কারণ অ্যারিস্টটল তো বলেছেন ট্র্যাজেডি পড়েও আমরা যথেষ্ট আনন্দ পেতে পারি। আর পাঠক যখন ট্র্যাজেডি পড়েন, স্বভাবতই তিনি কল্পনা করতে থাকেন নাটকের দৃশ্যান্তর। কাজেই যখন গ্রিক নাটক দেখি অথবা পড়ি, দৃশ্যকে গুরুত্বহীন বলতে পারি না। কাব্যতত্ত্বের শেষ পরিচ্ছেদে অ্যারিস্টটল বলেছেন, সঙ্গীত ও দৃশ্য এই দুটি উপাদানের ফলে ট্র্যাজেডির আনন্দ আরও ঘনীভূত হয়। যে না কোনো নাটকেরই দর্শনীয়তার মূল্য সামান্য নয়। যখন নাটক পড়ি তখনও সেই দর্শনীয়তার সম্ভাবনা আমাদের মুগ্ধ করে, অভিভূত করে। গ্রিক নাটকে সেই দর্শনীয়তার স্থান খুবই বিস্তৃত। কয়েকটি উদাহরণ নেওয়া যাক। মনে করা যাক আজ সখলুসের আগামেমনের নাটক। নাটক শুরু হচ্ছে বিশাল নাট্যমঞ্চে। সেখানে প্রথমে দেখেছি একজন প্রহরী দাঁড়িয়ে আছে। সে 10 বছর ধরে পাহারা দিচ্ছে, চেয়ে আছে দূরে সংকেতের আশায়। আজ হঠাৎ সে সেই সংকেত দেখতে পেয়েছে। দূরে অগ্নি মশালের শিখা সে দেখেছে। অধীর উত্তেজনায় সে ছুটে যাচ্ছে ক্লুতাস মনেত্রাকে খবর দিতে। চারিদিকে উঠল আনন্দধ্বনি। বীরের আগমনের জন্য প্রতীক্ষা এতদিনের শেষ হলো। তারপর প্রবেশ করেছেন আগামেমনন, পেছনে সৈন্য সামন্ত, বিরাট তার রথ, সঙ্গে প্রচুর লুণ্ঠিত পণ্য। এসব আমরা রঙ্গমঞ্চে দেখতে পাবো না, দেখতে পাবো কল্পনার চোখে। যদি চলচ্চিত্রে রূপায়িত হয় তাহলে অবশ্যই এর বিশালতা আরও স্পষ্টভাবে ইন্দ্রিয়গোচর হবে। আর বন্দিনী কাসান্দ্রা, ক্লুতাস মনেস্ত্রা তাকে অভ্যর্থনা করছেন, বুকে জ্বালা মুখে হাসি। তারপর থেকে শুরু হয় নাটকে মৃত্যুর ছায়ার সঞ্চার। কাসান্দ্রা প্রথমে স্তব্ধ নীরব, তারপর উচ্ছ্বসিত হয়ে ওঠে আর্তচিৎকারে, ভয়াবহ ভবিষ্যৎবাণীতে। সে দেখতে পায় এই মানুষগুলির ভয়াবহ অবসান। একসময় সে ভেতরে চলে যায়, পরে আমরা আবার শুনি আর্তধ্বনি। তারপর জানতে পারি আগামেমনন ও কাসান্দ্রা উভয়েই নিহত। বেরিয়ে আসেন ক্লুতাস মনেত্রাস্ত্রা, যার মনে হত্যার অনুশোচনা নেই, আছে গর্ব, বেদনা নেই, আছে কণ্ঠে জয়োল্লাস। একদিন ইফিগেনেইয়াকে দেবতার কাছে বলি দিয়েছিলেন আগামেমনন, আজ হলো তার প্রায়শ্চিত্ত। প্রাচীন অভিশাপের ক্রন্দন মর্মরিত হচ্ছে কাহিনীর সর্বাঙ্গে। নাটকের দ্বিতীয় খণ্ড খৈফড়ি শুরু হয়েছে রাজপ্রাসাদের সামনে। কাছে আগামেমননের সমাধি,
ওয়েবতেস এলেন, দেবতার কাছে প্রার্থনা করলেন, প্রতিজ্ঞা নিলেন পিতার মৃত্যুর প্রতিশোধের। তারপর আসছেন রাজপ্রাসাদ থেকে শোক বস্ত্রাবৃতা নারীরা, তাদের মধ্যে এলো ক্রীতা। তিনি চিনে নিলেন ভাইকে, তারা দুজনে মিলে হত্যা করলেন জননীকে। পিতার হত্যার প্রতিশোধ নেওয়া হলো। আর নাটকের তৃতীয় খণ্ড শুরু হয়েছে দেলফির মন্দিরের সামনে। বৃদ্ধা পুরোহিত এসে বন্দনা করলেন দেবতার। তারপর মন্দিরের ভেতর থেকে ভয়ে ছুটে এলেন। সেখানে শুয়ে আছে একজন ক্লান্ত রক্তাক্ত পুরুষ, তাকে জড়িয়ে আছে স্বর্ণকেশা এক রমণী। বৃদ্ধা চলে যান, দেখতে পাই আপোলোকে। তারপর দেখি ক্লুতাস মনস্ত্রার প্রেতের আবির্ভাব। ভয়াবহ নয়, এক সুদর্শনা যুবতীরই আবির্ভাব, তবে ক্ষীণ, পাণ্ডুর মলিন। তিনি ঘুমন্ত উগ্র রাক্ষসীদের জাগিয়ে তোলেন, উদ্বুদ্ধ করেন প্রতিশোধ নিতে। তারা যেন ওয়েবসকে মুহূর্তের জন্য স্বস্তি না দেয়। মাতৃহত্যার পাপে এই উগ্র রাক্ষসীরা ওয়েবসের পশ্চাৎ-ধাবন করে চলেছে। প্রত্যেকটি মুহূর্ত নানা ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ওয়েবসের পাপ মুক্তি ঘটল। উগ্র রাক্ষসীরাও পরিবর্তিত হলো ইউমেনিদেস এ সুমঙ্গলা নারীতে। এই তিনটি নাটকের দৃশ্য পরিকল্পনা আমাদের মুগ্ধ করে। দৃশ্যগুলি কখনো ভয়াবহ বিশাল, কখনো প্রায় শ্বাসরুদ্ধকারী। আগামেমননের আবির্ভাব প্রচণ্ড উল্লাস, প্রবল বীর্য, তার পাশে বিষণ্ণ কাসান্দ্রা, ভয়াতুর ঈর্ষাময়ী ক্লুতাস মনস্ত্রা, কোরাসের স্তব্ধতা এবং গম্ভীর উচ্চারণ, আবার শোক বস্ত্রাবৃতা নারীদের শোভাযাত্রা, আহত এলেকত্রা, মন্দির দেবতার আবির্ভাব, উগ্র রাক্ষসী, সব মিলিয়ে দৃশ্যগুলি গড়ে তোলা হয়েছে। কল্পনা করা যাক, প্লায়ান্টাস নাটকে 50টি শরণার্থী রমণীর আবির্ভাব, প্রমেথিউসের সূচনায় প্রকৃতির কি অনন্ত ব্যাপ্তি, সোফোক্লেসের ওইদিপুসের সূচনায় কোরাসের বিশালত্ব, শেষ দৃশ্যে রক্তাক্ত অন্ধনয়ন ওইদিপুসের পুনরাগমন, আবার ইউরিপিডিসের মেদেয়ার শেষ দৃশ্য, দেবরথের আবির্ভাব, আন্দ্রোমাখের নাটকে জননীর করুণ সজল মূর্তি, আবার ব্যাখ্যায় এর অধীর উন্মত্ততা। গ্রিক নাটকে এই দর্শনীয়তা অবশ্যই তার আনন্দকে ঘনীভূত করেছে। গ্রিক অভিনেতা ও পরিচালকেরা এই দর্শনীয়তা সৃষ্টিতে বিশেষ মনোযোগী ছিলেন। আজসকলুস স্বয়ং প্রবর্তন করেছিলেন দীর্ঘ ঢোলা পোশাক, গোড়ালিয়া জুতো, কথরনোস। এছাড়া অভিনেতারা পরতেন অনকোশ, প্রাচীন কেশসজ্জা, পরচুলা। সব মিলিয়ে চরিত্রগুলি যখন বিশাল রঙ্গমঞ্চের মধ্যে আবির্ভূত হতো, তখন একটা বিরাটত্বের অনুভূতি সৃষ্টি হতো। ট্র্যাজেডির মহিমার সঙ্গে বাইরের আকার আয়তনের বিশালত্ব মিলে যেত, অথচ দৃশ্যপটের ব্যবহার ছিল অতি সামান্য। কিন্তু প্রাকৃতিক পটভূমিকায় পাহাড় কিংবা সমুদ্রের ধারে পুরনো অট্টালিকার পাশে নাটকগুলি যখন অভিনীত হতো, তখন তার মধ্যে স্পর্শ করে যেত প্রকৃতির নিজস্ব বিস্তৃতি ও ব্যাপ্তি, যে বিস্তৃতি একদিকে মহত্ত্বের, অন্যদিকে চমৎকারের উৎস। ট্র্যাজেডিতে চমৎকারের স্থান সম্বন্ধে অ্যারিস্টটল অমনোযোগী নন, কিন্তু তিনিই স্মরণ করিয়ে দিয়েছেন শুধু চমৎকারের। শুধু আশ্চর্য দৃশ্য দিয়ে চোখ ভোলানোতেই নাটকের কাজ শেষ নয়। সেই জন্যই তিনি দৈবী ঘটনার প্রতি কিছুটা বিরূপ। এরিপিউদিসের নাটকের দৈবী ঘটনার নিন্দাও তিনি করেছেন। মেয়েদা নাটকে দেখি হঠাৎ ড্রাগন বাহিনী বাহিত স্বর্গরথ পুত্র হন্তা মেয়েদেয়াকে উদ্ধার করে চলে যায় শূন্য পথে। আন্দ্রোমাখেতে হঠাৎ আবির্ভূত হন প্রেতিস, ওয়েবসতেস এ সহসা দৈবের আবির্ভাব। যখন মেলেনলাসের প্রাসাদে আগুন লাগে, ইউরিপিডিসের সময়ে গ্রিক রঙ্গমঞ্চে সবচেয়ে বেশি যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। যার নাটকে এত বেশি দৈবিক ঘটনা, তার হাতেই জন্ম নিয়েছে বাস্তবতা। তার নাটকেই দেখেছি এলেক্ট্রাকে দরিদ্র কৃষকের রিক্ত কুটিরের দুয়ারে, মাথায় তার জলের কলসি। নবম অধ্যায়।
অন্যান্য অনেক শিল্পকর্মের মতোই ট্র্যাজেডির উৎপত্তি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের থেকে। আদিম জাদু থেকে শিল্পকর্মের জন্ম কাব্য সমালোচক ও নৃতত্ত্ববিদ ও সমাজতত্ত্ববিদের অসীম কৌতূহলের বিষয়। প্রকৃতিকে বশীভূত আয়ত্ত করার প্রচেষ্টায় শিল্পকর্মের সূচনা। প্রকৃতির ছন্দকে আদিম মানুষ আয়ত্ত করতে চেয়েছে নিজের কণ্ঠস্বরে, নিজের দেহভঙ্গিতে, চিত্ররচনায় এবং কবিতায়। ভয়কে জয় করার জন্যই সে ভয়াবহকে অনুকরণ করেছে, ভয়াবহকে প্রকাশ করতে চেয়েছে। প্রকৃতির রহস্য ভেদ করার জন্যই জীবনের ও প্রকৃতির রহস্যগুলিকে অনুকরণ করার চেষ্টা করেছে। আদিম জাদু থেকে শিল্প ক্রমশ স্বাতন্ত্র্য অর্জন করেছে, কিন্তু তার স্বভাবের মধ্যে সেই জাদু আছে। ট্র্যাজেডি মানুষের দুঃখ, বেদনা, বিপর্যয়, অপচয়ের কাহিনী, এবং এই শিল্পের মধ্যে আছে মানুষের জীবনের অপচয় ও বিপর্যয়ের কারণ অনুসন্ধান, অর্থাৎ মানব প্রকৃতির এক রহস্য ভেদের প্রচেষ্টা। অ্যারিস্টটল নায়ক চরিত্রের ভাগ্যের বিপর্যয়ের কারণের নাম দিয়েছেন হামার্তিয়া। তিনি বলেছেন, ট্র্যাজেডির নায়ক হবেন সৎ কিন্তু সম্পূর্ণ দোষ বিমুক্ত নয়, কারণ সম্পূর্ণ নির্দোষ সাধু ব্যক্তির পতন আমাদের স্বাভাবিক বোধকে পীড়িত করে, আর দুরাচারের পতন আমরা আমাদের করুণা বোধ করি না। অর্থাৎ আমাদের স্বাভাবিক বুদ্ধিতে বুঝি যে কোনো পতনের মূলে একটি কারণ আছে, আর যেখানে সেই কারণ অনেক এবং যথেষ্ট, যেমন দোষী বা দুরাচারের ক্ষেত্রে, সেখানে পতনের জন্য আমাদের বেদনা বোধ নেই, কারণ সমাজে ও প্রকৃতিতে কতগুলি আদর্শ আমাদের সদা অন্বিষ্ট। মানুষের পতনের জন্য দায়ী কোনো একটি ত্রুটি, কোনো একটি ভুল, অথচ এই ত্রুটি তার চরিত্রের কোনো ত্রুটি নাও হতে পারে, কিন্তু অবশ্যই তার কর্মের বা আচরণের ফল। মানুষ এমন অবস্থার মধ্যে পড়তে পারে যেখানে সে অনিবার্যভাবে কোনো কাজ করতে পারে যা তার সর্বনাশের মুহূর্তে সৃষ্টি করে। যেমন ওয়াদিপুস নাটকে দেখেছি, মানুষ এখানে অবস্থার ক্রীড়নক, অর্থাৎ সে তার পতনের জন্য নৈতিকভাবে দায়ী নয়। আবার অন্যত্র যেমন খৈফবী নাটকে ওয়েবসদেশের ট্র্যাজেডির জন্য দায়ী অন্য আর এক ধরনের অবস্থা। তাকে বেছে নিতে হবে যে কোনো একটি পথ, হয় তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে হবে, যার অর্থ মাতৃহত্যা, আর নয়তো অতৃপ্ত থাকবে পিতার আত্মা, যে পিতাকে তার মা হত্যা করেছেন গোপনে। শেষ পর্যন্ত ওয়েবসদেশ মাকে হত্যা করেছেন, মাতৃহত্যার পাপে তার জীবন হয়েছে বিধ্বস্ত, বিপর্যস্ত। আন্তিগোনের মধ্যেও এই সিদ্ধান্তের দ্বন্দ্ব। অবস্থার ক্রীড়নক শব্দগুচ্ছ ব্যবহার করার ফলে এরকম মনে হতে পারে যে আমি গ্রিক নাটককে নিয়তি চালিত মনে করছি। নিয়তি অনিবার্য, কিন্তু তার অর্থ গ্রিকরা কখনোই মনে করেননি যে মানুষের কর্মের স্বাধীনতা নেই। দেবতারা মানুষের ভবিষ্যৎ জানেন, কিন্তু তার অর্থ নয় যে মানুষের কর্মের প্রত্যেকটি স্তর দৈব নিয়ন্ত্রিত। E.R. ডোডস তার অন আন্ডারস্ট্যান্ডিং দ্য ওডিপিয়াস রেক্স প্রবন্ধে বলেছেন, নাটকের মধ্যে ওইদিপুস আগাগোড়াই স্বাধীন। তিনি নগরীর মহামারীতে বিচলিত হয়ে ডেলফির পরামর্শ চাইছেন। যখন অপোলোর বাণী শোনা গেল, তখন লেইফিউস এর মৃত্যু সম্বন্ধে সন্ধান না করলেও পারতেন, কিন্তু ন্যায়বোধ তাকে প্ররোচিত করল। থিবেসের মেষ পালকের কাছে থেকে মূল ঘটনা জানার চেষ্টা তিনি নাও করতে পারতেন, কিন্তু একটি মনোরম মিথ্যার আশ্রয়ে তিনি থাকতে চাইলেন না। সত্য তিনি জানবেনই। তেইবেশিয়াস, জোকাস্তা, মেষপালক প্রত্যেকেই তাকে নিষেধ করেছেন। তিনি স্বাধীনভাবেই তার কর্মপন্থা বেছে নিয়েছেন। পরবর্তীকালে বিশেষত খ্রিস্টীয় সমাজে হামার্তিয়ার অর্থ দাঁড়িয়েছে পাপ। হয়তো সে কারণেই অনেকে ভেবেছেন যে অ্যারিস্টটল নায়কের পতনের মূলে কোনো নৈতিক ত্রুটি দেখেছেন, কিন্তু কোনো নৈতিক ত্রুটি নয়, আচরণের বা সিদ্ধান্তের ত্রুটির ফলেই ঘনিয়ে আসে মানুষের বিপর্যয়। অ্যারিস্টটল নৈতিক ত্রুটি অর্থে হামার্তিয়া শব্দের প্রয়োগ করেননি, অন্যত্র এই শব্দ ব্যবহার করেছেন। অজ্ঞাতসারে কোনো অপরাধ করা অর্থে, অর্থাৎ তার পিছনে কোনো দুরভিসন্ধি বা দুষ্টবুদ্ধি নেই, দুষ্টবুদ্ধি বা নীচতা নেই,
ওইডিপুস এবং থুয়াসেস্তেস দুজনেই অজ্ঞাতসারে গভীর অপরাধ করেছিলেন, কিন্তু তাকে তাদের নৈতিক বা চরিত্রগত ত্রুটি মনে করা অন্যায় হবে। অ্যারিস্টটলের ট্র্যাজেডির ধারণা অবশ্য বিশেষভাবে গ্রিক নাটকের পক্ষেই সত্য। পরবর্তীকালে ট্র্যাজেডির, বিশেষ করে শেক্সপিয়রীয় ট্র্যাজেডিতে এই তত্ত্ব সম্পূর্ণভাবে প্রযুক্ত হতে পারে না। ব্র্যাডলি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে শেক্সপিয়রের নাটক ট্র্যাজেডির নায়কেরা অনেক সময়ই অ্যারিস্টটল নির্দেশিত মহত্ত্ব অর্জন করেননি। রিচার্ড দি থার্ডের রক্তপিপাসা কিংবা ম্যাকবেথের হিংস্র উচ্চাকাঙ্ক্ষা আমরা দেখেছি। অ্যারিস্টটল সম্ভবত এদের নায়ক হিসেবে উচ্চ স্থান দিতেন না। তবে মনে রাখা ভালো যে অ্যারিস্টটল গ্রিক নাটক থেকে তার সূত্র রচনা করেছেন মাত্র। তিনি কোনো কঠিন নিয়মের বন্ধনে শিল্পীর স্বাধীনতা হরণ করতে চাননি। আমরা এও জানি যে রিচার্ড দি থার্ড বা ম্যাকবেথের চেয়েও হ্যামলেট বা কিং লিয়ারের ট্র্যাজেডি আমাদের আরো গভীরভাবে বিহ্বল করে। অর্থাৎ অ্যারিস্টটলের বক্তব্য দৃঢ়তর হয় এই অভিজ্ঞতা থেকে। অ্যারিস্টটলের হামার্তিয়া তত্ত্ব শেক্সপিয়রের নাটকে ব্যর্থ হয়নি, প্রসারিত হয়েছে। শেক্সপিয়রের স্পষ্টতই চরিত্রের কাজ ও আচরণ নায়কের বিপর্যয় ত্বরান্বিত ও অনিবার্য করে তুলেছে, এবং দেখেছি বাইরের কোনো অন্ধ শক্তি নয়, চরিত্রের মূলত সেই বিপর্যয়ের জন্য দায়ী। সেই সব কাজ ও আচরণের নৈতিক দিক থেকে ভালো-মন্দ বিচার অবশ্যই করা চলে, যে নৈতিক মানদণ্ডের প্রয়োগ গ্রিক নাটকে সবসময় করা চলে না। সেই জন্যই শেক্সপিয়র সম্বন্ধে প্রচলিত উক্তি চরিত্রই অদৃষ্টকে ব্র্যাডলি অতিরঞ্জন বললেও তার অন্তর্নিহিত সত্যকে অস্বীকার করেননি। কাব্যতত্ত্ব গ্রন্থটি কয়েক শতাব্দী ধরে ইউরোপীয় সাহিত্য সমালোচনায় শীর্ষস্থানীয়। কাব্যতত্ত্বের এই স্থান শুধু তার প্রাচীনত্বের জন্য নয়, এই গ্রন্থের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য। গ্রন্থটিতে প্রত্যেকটি সিদ্ধান্ত প্রত্যেকটির সঙ্গে জড়িত, এবং তার মধ্যে দিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ সাহিত্যতত্ত্ব গড়ে তোলা হয়েছে। অ্যারিস্টটল জানেন যে কাব্য শিল্পকর্ম এবং সমস্ত শিল্পকর্মের পেছনে আছে একটি বিশেষ উন্মাদনা, এক দৈব সম্মোহন, যার অন্য নাম প্রেরণা। কিন্তু শুধু প্রেরণা থেকে সাহিত্য সৃষ্টি হয় না। কবি একজন নির্মাতা, তাকে অনেক কিছু জানতে হয়, শিখতে হয়, তাকে পরিশ্রম করতে হয়। প্রেরণা ও পরিশ্রমের সম্মিলিত ফল কাব্য। কিন্তু এই প্রেরণাটি কি, তার প্রকৃতি কি, সে সম্বন্ধে অ্যারিস্টটল কিছুই বলেননি। তার কারণ বর্তমান জ্ঞানে তা স্পষ্ট করে বলা যায় না। যার ব্যাখ্যা সম্ভব, অ্যারিস্টটল তাতেই মনোযোগ দিয়েছেন। অর্থাৎ সমালোচনার ক্ষেত্রটি তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। নির্মাণকলা, নির্মাণ কৌশল ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু কোনো নিগূঢ় কারণে কবি নির্মাণে উৎসাহ বোধ করেন, কোন আবেগের তাড়নায় তিনি কবিতায় আশ্রয় নেন এবং কবিতার সৃষ্টি করেন, তা আমরা স্পষ্ট করে জানি না, হয়তো কোনোদিনই জানব না। তা হলো কবিতার বা যে কোনো শিল্পের গৃহীত রহস্য। অ্যারিস্টটল স্থির করেছেন সমালোচনার সীমারেখা, তারপর তিনি সন্ধান করেছেন সমালোচনার পদ্ধতি। সেই পদ্ধতি মূলত বুদ্ধিভিত্তিক। শিল্পকর্মকে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে, যুক্তি ও শৃঙ্খলাই সেই বিশ্লেষণের ভিত্তি। কাব্য সমালোচনা ব্যক্তিগত প্রতিক্রিয়া থেকে ভিন্ন। ব্যক্তিগত প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে একটি সমালোচনা তত্ত্ব গড়ে তোলা চলে না। তার জন্য প্রয়োজনীয় একটি তাত্ত্বিক কাঠামো। অ্যারিস্টটল সেই কাঠামো তৈরি করেছেন, কিন্তু এই কাঠামো একটা যান্ত্রিক ব্যাপার নয়। তিনি গড়েছেন চিরপুরাতন বৈজ্ঞানিক পদ্ধতিতে। বহু সংখ্যক বস্তু বা ক্রিয়ার পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণজনিত ফলের শ্রেণীবিভাগ এবং তাদের সামান্য লক্ষণ আবিষ্কার, এবং তার থেকে সেই বস্তু বা ক্রিয়ার ধর্ম সম্বন্ধে সাধারণ সিদ্ধান্ত প্রণয়ন। অ্যারিস্টটল অসংখ্য গ্রিক নাটক পড়েছেন এবং দেখেছেন, বিচার করেছেন, তাদের ঐক্য ও অনৈক্যগুলো লক্ষ্য করেছেন, তার থেকে সিদ্ধান্ত রচনা করেছেন। অর্থাৎ এমন একটি কাঠামো রচনা করেছেন যা পরিবর্তন সাপেক্ষ। নতুন শিল্পকর্মের সঙ্গে পরিচয়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রসারিত করতে সমর্থ। অ্যারিস্টটলের কাঠামোর এই অসাধারণ স্থিতিস্থাপকতা এর মহত্বের একটি বড় কারণ। তার কাঠামোর ভিত্তিটি বৈজ্ঞানিক বলেই তার সমস্ত মন্তব্যগুলি একসূত্রে বাঁধা। তিনি শুরু করেছেন কাব্যের সঙ্গে আনন্দের যোগের কথা দিয়ে। মানুষ কাব্য থেকে আনন্দ পায়, যদিও আনন্দ মাত্রেই সাহিত্যের আনন্দ নয়।
এই আনন্দের উৎস অনুকরণে, অনুকরণ থেকে আসে জ্ঞান বা জ্ঞানের জন্যই অনুকরণ, আর জ্ঞানই আনন্দ দেয়। অর্থাৎ কাব্যের আনন্দ শুধু আবেগ ভিত্তিক নয়, জ্ঞান ভিত্তিকও বটে। যখন পরিচিত ব্যক্তি বা বস্তুর অনুকরণ দেখি তখন আনন্দ আসে জ্ঞান থেকে, কারণ সেই ব্যক্তি বা বস্তুর জ্ঞানের সাহায্যে অনুকরণকে উপভোগ করি। আর যখন সেই ব্যক্তি বা বস্তুর পরিচিত নয় তখনও আনন্দ পাই। সেই আনন্দের উৎস হলো সৃষ্টির নৈপুণ্যে, অর্থাৎ একটি নবলব্ধ জ্ঞানে। অর্থাৎ শিল্প একদিকে যেমন ভাবের বোধের কর্ম, অন্যদিকে শিল্প একটি বৌদ্ধিক কর্ম। এই দুইয়ের সম্মেলনে অ্যারিস্টটলের চেয়ে স্পষ্ট করে কেউ দেখাননি। শিল্প আমাদের আনন্দ দেয় কারণ তা সুন্দর, আর সুন্দর মানে সুমিত, সুষম এবং সমগ্র। এই চিন্তার পরিপ্রেক্ষিতে অ্যারিস্টটল এনেছেন ট্র্যাজেডির বিভিন্ন অঙ্গের কথা, বহিরঙ্গ ও অন্তরঙ্গ এবং তাদের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ। সব মিলিয়ে গড়ে তুলে উঠেছে সুষমা এবং সমগ্রতা এবং ঐক্য। সেই ঐক্য কাহিনীর সঙ্গে চরিত্রের সঙ্গে অভিপ্রায়ের সঙ্গে ভাষার। তেমনি আবার প্রধান অঙ্গের সঙ্গে উপ অঙ্গগুলির ঐক্য, কাহিনীর সঙ্গে উপকাহিনীর, চরিত্রের সঙ্গে চরিত্রের মৌলিক রূপের সঙ্গে তার আচরণের, বক্তব্যের সঙ্গে ভাষার, পরিচিত শব্দের সঙ্গে অপরিচিত শব্দের, ভাষার সঙ্গে ছন্দের, শিল্পের বিশ্লেষণের ওপরে অ্যারিস্টটল জোর দিয়েছেন। কিন্তু সব সময় মনে রেখেছেন শিল্প একটি অখণ্ড ব্যাপার। এই অখণ্ডতাই তাকে সুন্দর করে, সার্থক করে। অ্যারিস্টটলের কাব্যতত্ত্বের গৌরব এই অখণ্ডতায়। আমরা এই পর্যন্ত ভূমিকা অংশটি শেষ করেছি। পরবর্তী অডিওতে আলোচনা করা হবে। আরো বিশেষ গ্রন্থের অডিও পেতে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা 9706721988 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।